অনেক বই বানিয়েছেন যেগুলো কাইন্ড অফ রেফারেন্স বলা যায়, রেফারেন্স বই, বা আমরা যেমন পড়াশোনার সাথে সাথে আমরা এক, আচ্ছা কুট্টি একটু রূপকদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওনাদের একটু অ্যাড করে দিস পরে গ্রুপে। হ্যাঁ, দুটো নাম্বার আছে, আগে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি তোর বৌদি নাম্বারটা সেভ করে দুটোই নিই দিয়ে দিও। আগে। হ্যাঁ ঠিক হ্যাঁ, দুটোই ঠিক। দিয়ে তো আমরা ঠাকুরের কিছু মেটেরিয়াল, তো এইগুলো, হ্যাঁ, এই বইগুলো, এগুলো ঠাকুরের ঠিক শ্রুতি না, ঠাকুরের বাণীর, বা আগেকার সময় যখন আমরা বিধি, আগেকার যখন বিধি আমরা জানতাম, তো ওগুলোর রকম ছিল হচ্ছে এরকম শ্রুতি থাকতো কিছু, স্মৃতি থাকতো কিছু, এবার শ্রুতিগুলোকে খুললে তার ভিতরে আরও মেটেরিয়াল থাকতো, ব্রাহ্মণা, আরণ্যকা, এরম ধরনের অনেকগুলো জিনিস থাকে। তুই অন্য কোনো গুগল আইডিতে গিয়ে জয়েন কর, তোর কিছু সমস্যা হচ্ছে, অন্য কোনো গুগল আইডিতে জয়েন কর। তো এই সব জিনিসপত্র থাকতো। তো ওই রকমভাবে ঠাকুরের যখন আমরা লিটারেচার, ঠাকুরের লিটারেচার ইন ইট সেলফ এত ভাস্ট, যেটাকে আমরা এখনও মানে ফ্যাদমই করতে পারিনি। এটা ইভেন জাস্ট টু শো ইউ আর ডেমো, আমরা এরকম এটা নতুন কিছু কাজ না, এটা বহু বছর আগে ঠাকুরের সময় থেকেই একটা এরকম প্রপার ফিলোসফি, যেরকমভাবে অদ্বৈতা ফিলোসফি আছে, হ্যাঁ, দ্বৈতাদ্বৈত ফিলোসফি আছে, তারপরে ধরো রামানুজাচার্যের ফিলোসফি আছে, বা গৌড়ীয়দের অচিন্ত ভেদাভেদ ফিলোসফি আছে। এটা গেল মেটাফিজিক্সে। আর ফিজিক্সে যদি আমি যাই, নিউটনিয়ান মেকানিক্স আছে, তারপরে রিলেটিভিটি আছে, তারপরে আরও ভিতরে গেলে তারপরে কোয়ান্টাম মেকানিক্স আছে, এখন কোয়ান্টাম ফিল্ড থিওরি আছে, এরকম আলাদা আলাদা যাচ্ছে। ঠাকুর এই পুরো জিনিসটাকে একটা, ঠাকুর চেয়েছেন যে ভিতরে বাইরে দুটো দিকই, দুটো দিকের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। সাধন মার্গে একদিকে যেটা চলতো, একদিকে যেটা চলতো আমাদের বেদান্তর পদ্ধতি, মানে বেদের পদ্ধতি, শ্রুতির পদ্ধতি, বেদের পদ্ধতি চলতে 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 ওর একটা শেষে গিয়ে যখন একদম আলটিমেটামে পৌঁছালো, সেটা বেদান্ত নাম দেওয়া হলো। হ্যাঁ, ওই বেদান্ত উপনিষদ, বেদান্ত সারা উপনিষদ প্রমাণ, ওখানে গিয়ে পিক করলো ব্যাপারটা। তারপরে ওখানে কিছু জল জল দেখা গেল, ওই জল হওয়ার জন্য অনেক সমস্যা হলো, এই হলো, চললো চললো। তো তখন এই যুগের প্রয়োজনে শান্ত মত আসলো। এইভাবে স্পিরিচুয়াল যে আলাদা আলাদা ব্রাঞ্চ ছিল, প্রত্যেকটা ব্রাঞ্চকে ইউনিফাইড করে ঠাকুর আনলো, সায়েন্সের ব্রাঞ্চগুলো ইউনিফাইড হয়ে এক জায়গায় আসলো, আর্টস আসলো, সব মিলে নিখিলা জগৎ জীব বিচি স্পন্দিতাম, ওই যেটা আমরা প্রার্থনায় বলি, হ্যাঁ, ব্যক্ত স্বরূপকম পরম দ্বৈবতম নরং নারায়ণম, এটাকেই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ক্ষরাক্ষরাতীত, যে ক্ষর এবং অক্ষর যেটা বলি দুটোরই অতীত, তাকে বলে পুরুষোত্তম। ক্ষরাক্ষরাতীত পুরুষোত্তমম, যে পুরুষোত্তম, যে পুরুষোত্তম যোগে আছে, যে ক্ষর এবং অক্ষর দুইয়ের অতীত, বিয়ন্ড দ্যাট। তা সেইভাবে ঠাকুর একটা অদ্ভুত নতুন পুরো আইডিওলজি ডেভেলপ করেছেন। আইডিওলজি, এটা সায়েন্স, ইটস আ নিউ থিং, এন্টায়ার থিং। তো এগুলোর আমরা ইয়েও বানাচ্ছি, আমাদের কিছু একটা এরকম মনিজম বানাচ্ছি, এটা নিয়ে ফিলোসফিতে কাজ হচ্ছে, ফিজিক্সে কাজ, যেমন এটা সায়েন্স সেলফ রেকগনিশন অফ কনসিয়াসনেস বলে, এটা ইন ইট সেলফ একটা পুরো নতুন মডেল, যেটা ঠাকুরের, হ্যাঁ, ঠাকুরের সায়েন্সে, যেটা পুরনো সব মডেলগুলোকে এক জায়গায় আনবে। এখন অনেকে বলবে এটা দিয়ে কি হবে, এটা কি শুধুমাত্র একটা বিনোদন? এটা বিনোদন না, এটা আমাদের ওয়ার্ল্ড ভিউটাকে সেট করে। অনেকে আমরা জানি না এই যে এত কিছু হচ্ছে ওয়ার্ল্ডে, যে আমাদের ওয়ার্ল্ডে অনেক কিছু যা ঘটছে, প্র্যাকটিক্যালি যা ঘটছে, এর সঙ্গে সঙ্গে, এই প্র্যাকটিক্যালি ঘটার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক কিছু ওর অ্যাপ্লিকেশান পেয়ে যাই। এই ওয়ার্ল্ড ভিউর ওপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা দেখবেন যে ম্যাথমেটিক্সকে এত পয়সা দেওয়া কেন হয়, আর সায়েন্সে পয়সা দেওয়া হচ্ছে, ইটস ফাইন, বুঝতে পারছি, তার রিজন আছে। ম্যাথমেটিক্সে কেন পয়সা যায়? ম্যাথমেটিক্সে পয়সা যায় ওর মডেলের জন্য, ওই মডেলগুলো ডেভেলপ করার জন্য, ওর বেসিসগুলো ডেভেলপ করার জন্য। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তা এবার আমরা আচ্ছা কুট্টি, এটাকে কি করে নেক্সট পেজে যাবো রে?
ওরকম কোনো যাওয়ার ওয়ে নেই না? এটা কি গুগল গুগল স্লাইডস? হ্যাঁ, গুগল স্লাইডসই আছে। এবার আমার স্ক্রিনও তো রেকর্ড হচ্ছে, তাই জন্য বলছি। আমার স্ক্রিনে দেখাতে হবে না হ্যাঁ, এটাকে? তো ওই তো হয়ে গেল। নেক্সট স্লাইড আমাকে তো অটোমেটিক আমাকে তো যেতে হবে না, পার্সোনালি গিয়ে গিয়ে হয়ে করতে গেল হবে। তো। আর ওটা ঠিক আছে, লাইট এত মানে আমাকে ট্যাব চেঞ্জ করেই করতে হবে, এনিওয়ে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো করতে করতেই হয়ে যায়। ঠিক আছে, ওরমভাবেই করবো তাহলে। এসব করি না তো, যখন সেমিনারে বলতে হয় তখন একরকম মুড থাকে, তখন হয়ে যায় এইসব। এইখানে তো আমার খুব একটা ইয়ে নেই। এনিওয়ে, তো আজকে আমরা, তো হ্যাঁ ওই মনিজম ডুয়ালিজম ওই সব জিনিসপত্রর কাজ আছে, তো ওগুলোর আমরা যখন কোনো ফিলোসফিতে যাই তখন ওটার স্পিন অফ হিসাবে আমরা এই অ্যাপ্লিকেশানগুলোকে খুঁজে পাই। হ্যাঁ, আমরা এই যে রকেট পাচ্ছি, আমরা জিপিএস পাচ্ছি, যে জিপিএসে আজকে হাত দেখে ম্যাপ দেখে আমরা এদিক ওদিক যাতায়াত করতে পারছি। কিন্তু এটা কিভাবে কেউ জিপিএস আবিষ্কার করব ভেবে কিন্তু এটা করতে পারেনি, জানো তো? এটা জিপিএস আবিষ্কার করব এরকম কেউ ভাবতে পারেনি। ব্যাপারটা ভেবেছিল প্রথমে যে আমরা ব্রহ্মকে জানবো, আমরা সায়েন্সকে, আমরা ওয়ার্ল্ডকে জানবো, এই করব সেই করব, এই সব ভেবেছে। ঠিক আছে, এইটা ভেবে তারা কিন্তু প্রথমে খুঁজেছে, কিন্তু ওটা করতে করতে আমরা কিছু স্পিন অফ পেয়ে গেছি, আমরা কিছু এক্সট্রা কারিকুলাম জিনিস পেয়ে গেছি। তার মধ্যে একটা হচ্ছে এই জিপিএস, এরকম জিপিএস হোক বা অনেক কিছু আমরা সাথে সাথে পেতে থাকছি। হ্যাঁ, তো এইগুলো আমরা আস্তে আস্তে আমরা রিভিল করছি, যত আমরা বুঝতে পারছি তত দেখছি যে প্রত্যেকটা ফুলফিল করে। ওই জন্য অক্সফোর্ড, ক্যামব্রিজ এরা এত কোটি কোটি টাকা এইসব সো কল্ড থিওরিটিক্যাল সাবজেক্টেও ঢালে। এই সেম প্রিন্সিপাল আমরা যখন এই আমাদের ওয়ার্ল্ড ভিউটা পুরুষোত্তমের আলোকে দেখার বিষয়টা জানতে পারি, হ্যাঁ, তখন আমাদেরও এরকম অনেকগুলো স্পিন অফ আসতে থাকে। ঠিক আছে, তাই এইটা একটা ইম্পর্টেন্ট কাজ। পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো যেগুলো আরও অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, এখন আমরা যেমন সাধন ত্রয়ীর সেকেন্ড ফেজে আছি। সাধন ত্রয়ীর মধ্যে কি পড়ে? যজন যাজন ইষ্টভৃতি। হ্যাঁ, যজন যাজন ইষ্টভৃতির পরে, তো এই যজন যাজন ইষ্টভৃতির মধ্যে এত মেসেজ করছে কেন? ঠিক আছে, আমি কলে বলবো, কিন্তু আমার তো ক্লাস চলছে, তুই বারবার মেসেজ করিস না। ঠিক আছে, তুই ঢুকে পড়, অন্য গুগল দিয়ে পরে কথা বলে নেব। জয়গুরু। তো আমরা আচ্ছা কুট্টি, আমি কথা বলছি ততক্ষণ তুই ওই স্তোত্র রেডি কর, যেটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, আর বন্দে লোক তিলকং আর আয়া হিবারে দে দেবী ওটা রেডি রাখ। তা এবার আমরা সাধন ত্রয়ীর যে তিনটে অঙ্গ যজন নিয়ে আমরা কিছু করব। বলছি, দাদা ভাই হারিয়ে আমি গেছে। বাইরে আছি, মেট্রোতে ফিরছি। হ্যাঁ, ও এই নামবো নেক্সট স্টেশনে। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি করছি। ঠিক আছে, তো আপনি আজকে করে দিন, আমি নেক্সট ট্রাই করবো, ঠিক আছে? হ্যাঁ। তা এবার আমরা আম, আমরা এটা সাধারণত যজনটা হয়ে গেছিলো, এখন আমরা যাজনে যাব, তারপরে ইষ্টপ্রীতি করব, তবে এখানেও কিছুটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা স্টার্ট করি আজকের অফিসিয়ালি ক্লাস। সন্দীপন আছে এখানে? সন্দীপন না, সন্দীপন নেই। ওকে, পূজা, ওকে পূজা সাধুবান, ওকে। হুম হুম এত এই টেকনোলজি এই সেই এগুলো হ্যান্ডেল করতে করতে আসল জিনিসটাই গুলিয়ে যায়। वन्दे लोकतिलकं सात्वतवार्ताविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम् आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेद्यो श्रेयो निष्ठे च इष्टार्थं परिवेदनी।
আমি আপনাদেরও বলবো, আপনাদের মাইকটা অফ আছে, আমার সঙ্গে সঙ্গে বলুন। এটা শ্রী শ্রী ঠাকুরের দেওয়া একটা মন্ত্র, মাইক অফ করেই বলুন। আয়া হি বরদে দেবী ধৃতি কৃতি বিভাবরে अच्छेद्य श्रेयो निष्ठे च इष्टार्थं परिवेदनी तत्त्वज्ञान विवेकिनी त्वं दीप्तकृति मंडिते धी विनायनी भावार्थो विभूति विभवान्विते धर्म विधायत्री देवी कृति यज्ञ नियोजिके सत्ताचार सुपालिके बोधिकारिणी ते नमः। हे বরদাত্রী দেবী, তুমি এসো, তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমি আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী, তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী ও বুদ্ধির পরিচালিকা, তুমিই ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। আজকে আমরা এই সাধনত্রয়ীর সেকেন্ড ফেজ যাজন সংকেতে আছি। সংকেত কথাটার মানে ফর্মুলা। ফর্মুলার মজা হচ্ছে ফর্মুলাটা কিন্তু কোনো অঙ্ক না, অঙ্ক আর ফর্মুলার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে ফর্মুলা দিয়ে অঙ্ক করা যায়, ফর্মুলা জিনিসটা ছোট হলেও ওই ফর্মুলাটা ইউজ করে আমরা হাজার হাজার আনলিমিটেড অগণিতক অঙ্ক করতে পারি। তাই যাজন ইন ইটসেলফ একটা ওরকম করার জিনিস না, যাজন হওয়ার জিনিস। হ্যাঁ, এটা কোনো নতুন জিনিস না যে ঠাকুর চালু করে দিয়ে গেছেন, এটা একটা বরাবর আমাদের কালচারের অংশ যে আমরা যাজন জৈত্র হতে চেয়েছি। আমরা যে কাজই করি না কেন আমাদের লাইফে, আমরা এই যাজন কোনো না কোনোভাবে করে এসেছি আজীবন। তা আজকে আমরা এইটা করছি। আমাদের এটা কম্পাইলেশন আসছে আমাদের শ্রীকৃষ্ণ ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের যাজন সংকেত থেকে, যারটা আমি গ্রুপে এখনই শেয়ার করে দিলাম। আর এটা শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নানান গ্রন্থ থেকে এই থেকে, এবং শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে আপনি ডাইরেক্ট পাবেন মেনশান। ঠাকুর নিজে বলছেন যাজন সংকেত আলোচনা প্রসঙ্গ পঞ্চম খণ্ডে সামওয়্যার অ্যারাউন্ড পেজ 148 ওখানে ঠাকুর নিজে বলেছেন যাজন সংকেতের মধ্যে আমার যে কথাগুলি দেওয়া আছে ওইগুলি অভ্যাসগত করা লাগে, একদম না করে ফেলতে হয়। এক্স্যাক্টলি এই ওয়ার্ড দিয়ে তিনি বলেছেন ইয়েতে আলোচনা প্রসঙ্গ পঞ্চম খণ্ডে। তাই এটা ইন ইটসেলফ এরকম যাজকদের জন্য, অধ্যর্যদের জন্য এক একটা লেভেল ছিল, আর এগুলো এক একটা ইম্পর্ট্যান্ট স্টেপস ছিল, এগুলো পাস করতে হতো। এখন পাসটা খুব স্বাভাবিক পাস ছিল, এটা স্বতঃ পাস ছিল, কিন্তু পাস করতে হতো, এমনি এমনি কাউকে কিছু ওরমভাবে দিয়ে দেওয়া যায় না। তা এটা করার আমাদের অবজেক্টিভ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লেখা আছে আ সেট অফ অ্যাকশনেবল পলিসিস মেন্ট স্ট্রিক্টলি ফর ডিজায়ারিং লাইফ অ্যান্ড গ্রোথ। এটা শুধুমাত্র যে যারা প্রিচ করতে যাচ্ছি সেরকম মাথা দিয়ে শুধু না, এই যাজন ইন ইটসেলফ একটা ওয়ার্কআউট ফর দ্য ব্রেন ইটসেলফ। যারা দাবা খেলেন বা যারা দৌড়াতে যান সকালবেলা, মর্নিং ওয়াক করেন বা করেন, তার মানে এই না যে তারা অলিম্পিকে দৌড়াবেন। ওই জিনিসটা ইন ইটসেলফ একটা গুড হ্যাবিট আর গুড প্র্যাকটিস ফর হেলথ। আর চতুর্থ আমাদের যে ডিরেক্টিভ যেটা আমরা ফলো করি, যে এটা শুধু পড়ার জিনিস না, এগুলো হ্যাবিট, অভ্যাসগত করে ফেলার জিনিস। কয়টাই কি পয়েন্ট আমি এর মধ্যে মেনশন করে দিয়েছি, আমরা যদি গুগল ক্লাসরুমে ওটা বানাতে পারি, ওখানে আমাদের এগুলো শেয়ার হবে সমস্ত কন্টেন্ট। প্রথম বিষয় হচ্ছে একটা কমন ঘটনা আমরা
এই বইয়ের মধ্যে মেনশন পাই, এবং এটা খুব একটা নর্মাল জিনিস। কখন আপনি দেখেছেন যে আমারই একটা ঘটনা বলি, পড়াশোনা করে সারাদিন আর পারছি না, ভাল লাগছে না বলে সারাদিন, মানে আচ্ছা ঠিক আছে আমার 2 দিন পর পরীক্ষা, আমার মোটামুটি পড়েছি আর ইচ্ছা করছে না বলে রেস্ট নিচ্ছি। করে আমাকে একজন বন্ধু রাত্রেবেলা ফোন করে বলল, আড্ডা মারার জন্য ফোন করেছিলাম, সে বলল আমাকে ফট করে, সব রেডি তো? বললাম না, এখনও বাকি আছে। তো সে বলছে হ্যাঁ, বলছে ভাই আমার এখনও 2টো অঙ্ক বাকি, কালকে কী করবো? কালকে কী করবো মানে? বলছে কালকে কী করবো, কালকে তো পরীক্ষা। বললাম ভাই কী বলছিস, কালকে না পরশু দিন না? যে না কালকে তো, এই তো। তখন আমি দেখছি শুক্রবার শনিবার সব গুলিয়ে ফেলেছি, বৃহস্পতি শুক্র এরকম কিছু একটা গুলিয়ে ফেলেছি। তা যে ক্লান্ত আমি এতক্ষণ নীরব হয়ে একটা কেমন হয়ে ঘুমাতে যাচ্ছিলাম, কোথার থেকে একটা আনলিমিটেড এনার্জি পেয়ে গেল ফট করে, সঙ্গে সঙ্গে পড়তে বসলাম, সারা রাত পড়ে নিলাম। এই যে ব্যাপারটা, এটা কোথা থেকে আসলো? এনার্জিটা ছিলই তো, কোথায় স্থিমিত হয়েছিল? এইটাকে ঠাকুর বলেছেন ফ্যাটিগ লেয়ার। এই ফ্যাটিগ লেয়ারটা মোস্টলি মেন্টাল হয়, তা বাদেও ফিজিক্যাল ফ্যাটিগ লেয়ারও হয়। ফিজিক্যাল ফ্যাটিগ লেয়ারের এক্সাম্পল আপনারা নিউজে খুঁজলেই পাবেন। একবার এরকম হয়েছিল যে এক এক গাড়ি এরকম ক্র্যাশ হয়ে একটা এমন অড ওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরকম অজস্র ঘটনা আছে, আমি একটা বলছি। যেরকম এক মা তার বাচ্চা নিয়ে এরকম আটকে গেছিলো, তো 2টো গাড়ি ক্র্যাশ হয়ে একটা অদ্ভুত অড পজিশানে ছিল এবং তেল লিক হয়ে যাচ্ছিলো, গাড়িটা বার্স্ট করবে। ওই সময় ওই মা বাচ্চাটাকে বের করতেই হবে বলে লাস্টে এমন একটা কোথার থেকে এত যে এনার্জি চলে আসলো, ও লিটারালি গাড়িটাকে, মানে 2টো গাড়িকে এরমভাবে ওই আরেকটা গাড়িকে এরম করে দু হাত দিয়ে তুলে দিল, তুলে এরম করে সরিয়ে দিল। তাতে তার এক হাতের বোন হাড় ভেঙে গেছিলো, খবরে পেয়ে যাবেন আপনি, হাড় ভেঙে গেছিলো। তখন মাথায় আসেনি, ওই ভাঙা হাড় দিয়েই ঠেলে দিল, ঠেলে কোলে করে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে গেল। তারপরে অসুস্থ, হসপিটাল, ঠিক আছে, এবং ওই গাড়িতে আগুন লেগে যায়। এটা ফিজিক্যাল ফ্যাটিক লেয়ার। কোথার থেকে আসে চট করে এরকমভাবে? তা দেখা যায় আমাদের এই মেন্টাল বা ফিজিক্যাল এই যে ফ্যাটিক লেয়ার থাকে, এই ফ্যাটিক লেয়ারগুলো আমরা একটার পর একটা এরকম একটার পর একটা, এই যে ক্লান্তির একটা অবসাদ আসে, সেটাকে যদি ওভারকাম করা যায়, ওই যে আমার বন্ধুটা ফোন করে আমায় ওভারকাম করিয়ে দিয়েছিল, ওরকমভাবে কোনো কারণে যদি ওভারকাম করা যায়, ওটা ছিল মেন্টাল ফ্যাটিক লেয়ার। ফিজিক্যাল ফ্যাটিক লেয়ারও এরকম প্রচুর আছে। তার সবচেয়ে বড় এক্সাম্পল এই মায়েরাই। যে মেয়ে ঘুমিয়ে পড়তো, ভাল লাগে না, এই শরীর খারাপ ওই শরীর খারাপ, সেই মেয়ে মা হওয়ার পর থেকে একটা যেন কী হয়ে যায়, বা সংসার করার পর থেকে কী হয়ে যায়, কত দায়িত্ব, কত কিছু নিয়ে একটা আলাদাই। তখন আবার ওটাই পেরে ওঠে না, তারপর মধ্যে বাচ্চা আসে, সে বাচ্চা তো আরও চাপ বাড়িয়ে দেয়। সে রাতেও জাগে, দিনেও জাগে। তো এই মেয়েটা আগে অন্তত 8-10 ঘন্টা ঘুমাতো, তার এখন 2 ঘন্টাও ঘুম হয় না, কিন্তু এনার্জিও বেড়ে গেছে, কাজও বেড়ে গেছে। ব্যাপারটা কি? ওই যে এক একটার পর এক একটা ফ্যাটিক লেয়ার আছে, অনেক একটা দুটো স্তর ভেদ করে ওরা কাজ করতে পারে, বা আমরা কাজ করতে পারি। এই এক একটা ব্রেক থ্রুর পর আমরা একটা নবীন উদ্যম ও তেজ খুঁজে পাই, একটা নতুন ভিগার, নতুন এনার্জি আমরা খুঁজে পাই। আমরা এটা অনেক পেট্রিয়ারদের মধ্যে দেখেছি, অনেক রেভলিউশনারিদের মধ্যে দেখেছি। আজও আশেপাশে আমরা যদি খুঁজি, আমরা এরকম অনেক অনেক ঘটনা দেখতে পাবো। কত বয়স্কা আমরা দেখতে পারি ট্রেনে হকারি করে পরিবারকে চালানোর জন্য। তারা ফিজিক্যাল ফ্যাটিক লেয়ারের অনেক উপরে উঠে গেছে। তেমনই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা কিন্তু প্রথম ফ্যাটিক লেয়ারটাই ক্রস করি না কখনো, কারণ সবসময় আমরা ওই এমার্জেন্সি মোডে নেই। বলে এমার্জেন্সি মোডে যদি আমরা ওই রকম থাকি, আমাদের বায়োলজি আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখবেন আর্যদের বা কোনো এরকম অনেক প্রজাতির অনেক রকম মানুষদের, কারোর চোখ খুব বড় বড় হয়, কখনো এরকম আছে কিন্তু কান খুব এরকম হয়। এটা নিয়ে স্টাডি করে জানা গেছে যে এরকম অনেকের চোখ খুব ছোট ছোট হয়, কানগুলো একটু বড় হয়, এরকম খুব যেখানে ইকুয়েটোরিয়াল প্ল্যান্ট আছে, খুব গাছপালা দিয়ে ঢাকা ওই রকম জায়গা, ওখানে অন্ধকার। তো অন্ধকার বলে ওদের চোখে এমনিও কিছু দেখতে পেত না ঠিক মতো, তো ওদের খুব কানের ওপর ডিপেন্ডেন্ট হতে হয়েছে। আর এটা ওদের এক্সিস্টেন্সিয়াল ব্যাপার, মানে অস্তিত্ব রক্ষার ব্যাপার।
যুগে যুগে কানে এত ফোকাস করতে করতে ওদের কানটা এত তীক্ষ্ণ হয়ে গেছে, এরকম অনেক প্রজাতি ট্রাইবস এখনও পেয়ে যাবে। তাদেরই বংশধর ভবিষ্যতে যখন তাদের কানগুলো অন্যরকম হয়েছিল। তো এরকম অজস্র আমাদের এরকম এক্সাম্পল আছে যে বায়োলজি আমরা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমরা 99% অফ দ্য টাইমে ক্লান্তি বা শান্তির ওই প্রথম স্তরটাই ভেদ করি না। যাজনের একটা অদ্ভুত গুণ আছে, যাজন আমাদের এই শান্তির স্তরগুলো একটার পর একটা ভেদ করতে করতে কোথায় নিয়ে চলে যায় কেউ জানে না। তাই যাজন ইন ইট সেলফ ইজ নট জাস্ট আ প্রচার, ইটস আ ফ্যাক্ট অফ আচার, ইটস অ্যান এক্সারসাইজ ইন ইট সেলফ। আর এটা যত চাড়িয়ে দেওয়া যাবে তত কিন্তু একটা মাস অ্যাওয়েকেনিং সম্ভব হবে। যে গণ দিয়ে গণতন্ত্র, সেই গণকে জাগাতে না পারলে কিছুই হবে না। আমরা বলি দেশ আগে, কিন্তু দেশ শব্দটা আদেশ থেকে এসেছে, আর আদেশ মানে আদর্শ। আদেশ কার? আদর্শের, তাই না? তাই এই নতুন জাগরণের, এই নতুন গ্রেট ট্রান্সফরমেশন স্টার্টস উইথ আওয়ার ইন্ডিভিজুয়াল, এই এক একজন নিজেদের। এটা কোনো ওই আন্দোলন, সো কল্ড রিফরমেশন ওরকম না, এটা একটা উদ্দোলন ঠাকুর বলেন। আর এটা আমরা আমাদের ইনস্টিংক্টকে বাদ দিয়ে করতে পারি না। আমরা আমাদের মধ্যে যে এস্টাবলিশড যে ইনস্টিংক্টগুলো আছে এবং ইনস্টিংক্ট ভেদি যে টেন্ডেন্সিগুলো আছে, মনের টেন্ডেন্সি, ঝোঁক, এই টেন্ডেন্সিগুলো ইজ কাপলড উইথ অল দ্য কমপ্লেক্সেস দ্যাট আর ইনসাইড আস। আমাদের মধ্যে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি দিয়ে এই টেন্ডেন্সিগুলোকে ড্রাইভ করা হয়। এই এমন একটা অর্গানাইজড অ্যাপ্রোচ দরকার আমাদের জীবনের, যাতে এই প্রবৃত্তিগুলোর দমন না, প্রবৃত্তিগুলোর প্রেশার করে এই গ্রন্থিগুলোকে চেপে দমন করে না করা যাবে না, ওটা আমাদের আরও প্রবলেম হয়ে যেতে পারে। বরং ওটাকে চ্যানেলাইজ করে দিতে হবে এই নিউ গো অফ লাইফ। আর এটার জন্য সেরকম মানুষের সাথে আমাদের আসতেই হয়, সেরকম ট্রেনারের কাছে যেতেই হয়, হু হ্যাজ মাস্টার্ড হিজ ওন কমপ্লেক্সেস। দিস ইজ নাথিং নিউ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গীতা, বাইবেল আর কোরআন থেকে আমরা মেনশন করেছি কিছু। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম, এটা তো কয়েকটা এরকম সব জায়গায় বলা আছে এই যাজনের, হ্যাঁ, যে যাজন করা, যে যাজন হয়। শ্রীকৃষ্ণ গীতার লাস্টে বলেছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, এই যে মদ জাজি, আমার যাজন করো। বিপ্র ব্রাহ্মণরা যারা, যাদের সঙ্গে যাদের গাইড করেন তাদের যজমান বলা হয়। যাজন ইজ এ ভেরি কালচারাল থিং অ্যান্ড ইট হ্যাজ বিন রুটেড ইনসাইড আস। এখানে যে বাণীটা দেওয়া আছে গীতার 10.9, যে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, পুরোটা এরকম আছে, কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষন্তি চ রমন্তি চ। তারপরে বলছেন এবং সততা যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং ত্বং येन ময়ূ মামুপয়ান্তি তে। হ্যাঁ, তো এই যে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, এই নিত্যতাতে যুক্ত থাকায়, সতততাতে যুক্ত থাকায়, প্রীতিপূর্বকম প্রীতির সাথে, তদামি বুদ্ধিযোগং, আমি অ্যাজ আ বিধি মানে ল বা প্রভিডেন্স ইটসেলফ তাকে বুদ্ধি দেয়, বুদ্ধির সাথে সে যুক্ত হয়, তখন বুদ্ধি আপনিই আসে। এই যে এখানে আরেকটা এক্সাম্পল আছে, এই যে গো ইয়ে আনটু অল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্রিচ দ্য গসপেল টু দ্য হোল ক্রিয়েশন। প্রিচটা শুধু তার না, আমাদের চৈতন্য চরিতামৃতে আছে, আপনি আচারে কেহ না করে প্রচার, আপনি প্রচারে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই কার্য, তুমি সর্বগুরু সর্বজগতের আর্য। দুটো মিলে, আর দিস ইজ, এই তিনটে মিলে সাধনত্রয়ী যজঞ্জাজনিষ্ঠ ভৃতি স্বস্তায়নি প্রবর্তকম প্রাচ্য প্রাতিচ্য নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসকম আর্য চিরায়নম। এটা দেওয়া ঠাকুরের অ্যাকচুয়াল প্রিন্সিপলস। আর গীতায় বলেছেন এটা সর্বগুহ্যতমং ভূয় শৃণু মে পরমং বচা। এটা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে আমি সর্বগুহ্যতম তত্ত্বটা বলছি, তুমি আমার প্রিয়, তাই তোমাকে বলছি মনমনা ভব, আমাকে তোমার মনটা দাও, মদভক্ত আমার দীক্ষা গ্রহণ করো, মদ জাজি আমার যাজন করো। দিস ইজ দ্য আলটিমেট।
যেটা তখন অতটা কঠিন অ্যাপ্লিকেশান করেনি, আর কঠিন অ্যাপ্লিকেশান শ্রী ঠাকুর তুলে এনেছে। কিন্তু আমাদের খুব সাবধান হতে হবে সেটাকে। সাবধান মানে কাদের সাবধানের কথা বলছি? সাবধানতা তাদের আরও বেশি যারা এটা জেনে এটা প্রচার করতে যাচ্ছে, তাদের অতটা সাবধান হতে হবে। না হলে কি হবে, না হলে ভুল রিপ্রেজেন্টেশন। যে ওষুধ খাচ্ছে তার তো সে খাবে, শুধু সে নিয়ে নিজের বাচ্চাকে খাওয়াবে বা নিজে খাবে, ঠিক আছে, কিন্তু ওষুধের দোকানের লোককে আর যে ওষুধ বানায় তার কথা তো ছেড়েই দিলাম, যারা যে ওষুধের দোকানে বসে তাদের খুব অ্যালার্ট হতে হবে, ডাক্তারদের খুব অ্যালার্ট হতে হবে, তার থেকে একটু কম অ্যালার্ট হতে হবে ওষুধের দোকানের লোকজনদের। তো সেরকম না অ্যালার্ট হলে আমরা কিন্তু ভুল ভাল জিনিস দিয়ে দেব। হ্যাঁ, এই ওষুধের জায়গায় ওষুধ দিয়ে দেবো, পুরো গড়বড় হয়ে একদম অন্য কিছু হয়ে যাবে, ঠিক আছে। তাই আমাদের এই ইন্টিগ্রেশনের জন্য, সোশ্যাল ইন্টিগ্রেশন অনেক কিছু আমরা বলছি, সেটার জন্য এই সাধনত্রয়ীর প্রয়োজন আছে। এটা একটা বেদ বাক্য বলা যায়। তা তার মধ্যে আমরা যে তিনটে ভারতীয় আর্যনীতির তিনটে আমাদের সাধনত্রয়ী ছিল, একটা হচ্ছে যজন, একটা হচ্ছে যাজন, একটা হচ্ছে ইষ্টভৃতি। তো যজনটা কি, আমরা খুব শর্টে একটা বেসিক একটা বলবো যে ঠাকুরের বাংলা যে বাণীটা আমি চাই মুখস্থ করে নিই যেন আমরা। হ্যাঁ, এটা মুখস্থ হলে ভালো হয়, তাহলে কি একটা কি বলবো, একটা স্ট্যান্ডার্ড এসে যায় মাথার মধ্যে। ঠাকুর বলেছেন, ইষ্ট প্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলি যথোচিত পালন করে নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করাই হচ্ছে যজন। জপ, ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা, অধ্যয়ন এই যজনের অন্তর্ভুক্ত। এইখানে যে পুরো ডেফিনেশন যজনে, আমরা যজন বলে এসে হ্যান ত্যান ধ্যান করা, নাম করা, 5 মিনিট বসে থাকা চুপ করে, নানান বানিয়ে নিয়েছি। এগুলোর সমস্যা হচ্ছে আমরা যারা দীক্ষার দায়িত্ব নিয়েছি, যারা দীক্ষার নিয়ে প্রচার করি, ওই যে আচারে হয় না কোথাও, না হলে আমাদের বডি থেকে রেডিয়েট করবে, আমার রেডিয়াসের মধ্যে কেউ ভুল করতে পারবে না, এমন হয়ে যাবে যদি অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিসে করতাম। হ্যাঁ, তাই আমাদের কোথাও গড়বড় হয়। তাই বলছেন ঠাকুর সহজে, ইষ্টপ্রাণতার সহিত, আমার মধ্যে ইষ্টপ্রাণতা আছে যতটুকু আছে, সেটার সাথে কায় মানে ফিজিক্যালি, মনো মানে মেন্টালি, বাক্যে মানে বলায়, এই এক্সিস্টেন্সিয়াল প্রিন্সিপাল যা রীতিনীতি আছে ঠাকুরের, এগুলোকে যথোচিত, যেখানে যেরকম দরকার, তুমি স্টুডেন্ট, তোমার যখন যেখানে যেরকম দরকার, ধুতি পরে ক্লাসে যাওয়ার কথা বলা হয়নি, বা বাড়িতে মা বাবাকে প্রণাম না করে আমি বিশাল যাজন করে ফাটিয়ে দিচ্ছি, এটাও বলা হয়নি। যথোচিত পালন করে আর নিজেকে উন্নত চলনা মানে হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার, সবসময় উন্নতি, ঊর্ধ্বগতি করে নিয়ন্ত্রিত করাই হচ্ছে যজন। এইটা করে কন্ট্রোল করা হচ্ছে যজন। তাই এই এতগুলো ওয়ার্ড ঠাকুর আন্দাজে র্যান্ডামলি কোনো ওয়ার্ড ইউজ করেনি, প্রত্যেকটা ওয়ার্ড মেজার্ড। এই নিয়ন্ত্রিতটার পুরো গল্পটার মধ্যে রয়েছে। নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান ইজ দ্য বেসিস অফ অল অফ দিস। মেডিটেশন সবে নিয়ন্ত্রণ, মাস্টারি, আমার হাতে কন্ট্রোল, আমার এই ফিজিক, আমার এই বডি, আমার এই মাইন্ড, এটার পর আমার আধিপত্য আছে। এই আধিপত্য মানেই ঈশা, এই ঈশা থেকে আসছে ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর মানে তোমার আর ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। তো ওই আধিপত্য, ওইটা ঠাকুরত্ব, মাস্টারি। ইফ মাস্টারি উইদিন ওয়েকেন্স নট, মাস্টার সেন্টার না। তাই সেলফ রেগুলেশন, যজন হচ্ছে সেলফ কালচার বলা যায়, বা সায়েন্স অফ সেলফ রেগুলেশন বলা যায়। এর মধ্যে আছে কি কি, এখানে তো ইংরেজিতে কয়েকটা পয়েন্ট লেখা আছে, কিন্তু যদি পারফেক্টলি বলতে হয়, জপ, ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা, অধ্যয়ন, এই 7টা পয়েন্টের মধ্যে পুরোটা রয়েছে। প্রার্থনা ঠার্থনা সব এর মধ্যে ঢুকে যাচ্ছে। এই প্রতিটা পয়েন্ট, আমরা অ্যাপ বানাচ্ছি, আমরা ওয়েবসাইটে কাজ করছি, আসলে আমাদের তো নিজেদের স্টুডেন্ট, আমরা নিজেরা করছি যতটা পারি, যখন পারি না তখন ভিক্ষা করি, তাছাড়া আমরা নিজেরা যতটা পারার চেষ্টা করছি। এটা করে আমরা করছি বলে একটু টাইম লাগছে, বাট আমরা বানাচ্ছি। আমরা এগুলো বানিয়ে আরও যাতে এগুলো আরও অর্গানাইজড ওয়েতে করতে পারি, আমরা এগুলো আস্তে আস্তে করছি। হি ইজ প্রোভাইডিং আস, আমরা যতটা পাওয়ার যোগ্য সেটা দিয়ে আমাদের দিয়ে তিনি করাচ্ছেন। তো এটা হচ্ছে যজন, সেলফ কালচার, সেলফ রেগুলেশন, প্রথম 3টে সাধনার প্রথম অ্যাসপেক্ট। নেক্সট হচ্ছে যাজন, যে টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা, এটার ডেফিনেশনও ঠাকুর বাংলায় অদ্ভুত দিয়েছেন,
পথের কড়িতে এই সব ডেফিনেশনগুলো আপনি পেয়ে যাবেন, বা আপনি যাজন সংকেতে তো পাবেনই। এই যাজন সংকেত যে পিডিএফটা দিয়েছি, এটার একটা লেটেস্ট ভার্সন আসছে, যেটাকে আরও একদম ইনফোগ্রাফিক্যালি সাজিয়ে একদম করা হবে এই ক্লাসটা হয়ে গেলে। ক্লাস আজকেই লাস্ট হচ্ছে ক্লাসটা, এইটা তাই একটু টানতে পারি বেশি, বা আজকেরটা হয়তো একদিন এক্সট্রা হতে পারে, বাট আই ওয়ান্ট টু কনক্লুড ইট টুডে। ঠাকুর বলেছেন যাজন মানে হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে, মানে কাছে গিয়ে, বাক্যে, আচারে, ব্যবহারে, সাহচর্যে ও সাহায্যে, বাস্তবিকরণের ভিতর দিয়ে নিজের ইষ্টপ্রাণতাকে সেবাপটু দক্ষতার অনুপ্রাণনে এমনভাবে অন্যের ভিতর চালিয়ে দেওয়া যাতে তারা তোমার ইষ্টপ্রাণতায় আকৃষ্ট উদ্বুদ্ধ অনুরঞ্জিত হয়ে তোমার ইষ্টে এমনতর অটুট ও আপ্রাণতায় যুক্ত অনুরক্ত হয়ে ওঠে, যার ফলে শতশ্রদ্ধা ও ভক্তির উৎসারণে তারা পূজায়, যজ্ঞে, দানে, তৎসঙ্গমে অস্থি বৃদ্ধির অমৃত কৃষ্টিতে সহজে আপ্রাণে আলিঙ্গনে নিরন্তর হয়ে ওঠে। এইগুলো এই কেন বলছি, মুখস্থ করতে আমি কোনোদিন ভালো ছিলাম না, বা মুখস্থ করা ওটা পারিও না, বাট ব্যাপার হচ্ছে যখন ম্যাথমেটিক্যাল হয়ে যায় না কিছু, ঠাকুরের ওয়ার্ড, ঠাকুরের ওয়ার্ডিং, ঠাকুরের এই ব্যাপারগুলো যে কত ম্যাথমেটিক্যাল, শুনতে গিয়ে বুঝতে গেলেই একটা ভাষা শেখা হয়ে যাবে। আমরা বাড়িতে এতগুলো অঙ্ক কেন করি? পরীক্ষায় ওই অঙ্কগুলো আসবে না। বাড়িতে এত অঙ্ক এই জন্য করি যাতে আমি ট্রেন্ডটা বুঝে যাই, আমি প্যাটার্ন রেকগনিশন শিখে যাই, এবং এই প্যাটার্নটা বুঝে গিয়ে আমি নিউ প্যাটার্ন সলভ করার মতো আমার ব্রেনকে ট্রেন করে ফেলি। আমি বাড়িতে মিলিটারিরা যেভাবে ফাইট করে, আর্মি যাদের সাথে ফাইট করে, ওরকমই কি আসে? ওরকমই কি এক্স্যাক্টলি ওইভাবে ফাইট করনেওয়ালা এনিমি আসে? না। যারা আসে এদের সাথে লড়ে নতুনদের সাথে কিভাবে আমি ফেস করতে পারি, সেটার এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি। তেমনই ঠাকুরের যে লিটারেচার, এটা আমাদের মাইন্ডটাকেই ওরমভাবে ইকুইপ করে। এর জন্য এগুলো বাণী, এগুলো শ্রুতি, অদ্ভুত জিনিস। ওয়ার্ডের মধ্যেই ইন ইটসেলফ একটা সায়েন্স লুকিয়ে আছে। তাই তখন একটা ট্রেন্ড বুঝে গেলে, ঠাকুরের একটা বাণীর একটা জিওমেট্রি বুঝে গেলে, তখন ওটা মুখস্থ হয়েই যাবে। কারণ এইভাবে আমার মনে হয়, এইভাবেই ঋগ্বেদের সময় তখন শ্রুতিগুলো মানুষ মুখস্থ করে 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 সবার কি মুখস্থ পাওয়ার স্ট্রং ছিল না, কিন্তু একটা টেকনিক আছে যেটা শেখা যায়, তো শুনে 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 মনে রাখতো, কারণ ওটা একটা জিওমেট্রি আছে। ঠাকুরের বাণীর ওরকম জিওমেট্রি আছে। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লাইন এক একটা ট্রেন্ড, একটা কারণে বলা। প্রতিটা ওয়ার্ড অনুরঞ্জিত কেন? অনু মানে দেখে, রঞ্জিত মানে কালার্ড, সেম কালার্ড, হোমো কালার্ড, সেম ওর কালার, আমি রঙিন হয়ে উঠলাম। এটা মুখস্থ না, এটা হচ্ছে প্রতিটা কি আইটেমের ইম্পর্টেন্স। মানুষের যাজন কথাটার মানে হচ্ছে মানুষের সংসর্গে গেলাম, গিয়ে বাক্যে, আচারে, ব্যবহারে, আচার আর ব্যবহার আলাদা, আচার ক্যারেক্টার, ব্যবহার বিহেভিয়ার, সাহচর্যে, সঙ্গ দিয়ে, তুমি করো আমি আছি সঙ্গে, সাহায্যে, অ্যাকচুয়ালি হেল্প করে, যেরম যখন দরকার বাস্তবিকরণ, মানে পুরো ব্যাপারটা যেন বাস্তবিকরণের মধ্যে দিয়ে যায়। এই বাস্তব অ্যাকশানের মধ্যে দিয়ে আমার মধ্যে যদি থাকে ইষ্টপ্রাণতা যা আছে, এই ইষ্টপ্রাণতাটাকে আমার এফিশিয়েন্ট সার্ভিসের মাধ্যমে ওর মধ্যে এমনভাবে চালিয়ে দিলাম যেটা ওটা ওর মধ্যে একটা গাছ হয়ে গেল। আমি ওকে ফল দিচ্ছি না, আমি ওর মধ্যে গাছ লাগিয়ে দিচ্ছি, যাতে তারা আমার ইষ্টপ্রাণতায় আকৃষ্ট হয়। আমার স্কিনে আকৃষ্ট হলে হবে না, আমার জামা কাপড়ে আকৃষ্ট হলে হবে না, ওরা যেন আমার ইষ্টপ্রাণতায় আকৃষ্ট হয়, ইষ্টপ্রাণতায় উদ্বুদ্ধ হয়, ইষ্টপ্রাণতায় অনুরঞ্জিত হয়, আমার পয়সায় না। হয়ে তোমার হয়ে এটা ঘটার পর তোমার ইষ্টে এমনতর অটুট ও আপ্রাণভাবে যুক্ত অনুরক্ত হয়ে ওঠে। প্রতিটা ওয়ার্ডের কারণ আছে, বিকজ আমরা প্রতিবার তার ওয়ার্ড নিয়ে খেলা করেছি। তিনি যদি বলে দেন একটা কিছু, আমরা ফট করে চেঞ্জ করে দিয়েছি। যীশুখ্রিস্ট বলেছেন রেজিস্ট নো ইভিল, মানে রেজিস্ট করো, কোনো ইভিল থাকবে না। যদিও ইহুদিতে অন্যরকম ওয়ার্ডে ছিল, মানে রেজিস্ট করো, কোনো ইভিল থাকবে না। এই বলে গিয়ে তো উনি তো সব উল্টে পাল্টে দিয়েছিলেন, যে ব্যবসা করছিল যারা ধর্মের নামে, সব ফেলে দিয়েছিল। তার মানে তো রেজিস্ট করে দেখিয়েছেন এবং বলেছেন, কিন্তু আমরা নিয়ে নিয়েছি রেজিস্ট নো ইভিল করলেও রেজিস্ট করো না, চুপচাপ থাকো না। তেমন ঠাকুরের বাণী নিয়ে তো কত আছে, ইষ্ট, গুরু, পুরুষোত্তম, এইগুলো নিয়ে আরও কত, প্রতীক গুরু বংশধর, এই হ্যানত্যান, সব নিয়ে আমরা কত না খেলা করেছি, কত কিছু আরও কত আছে যে
না সুন্দরী বধূ যার হয় না যাহার শালা, এইসব নিয়ে কত ওয়ার্ড নিয়ে কত খেলেছি। হ্যাঁ, এর জন্য ঠাকুর এবার কোনো রকম কোনো ভুলের অবকাশ করেননি। তাই বলেছেন তোমার ইষ্টপ্রাণতা আকৃষ্ট হয়ে তোমার ইষ্টে এমনতর অটুট আপ্রাণভাবে যুক্ত হোক, যাতে শত শ্রদ্ধার ভক্তির উচ্চারণে এরমভাবে চললো। তো মোদ্দা কথা আমরা এখানে শর্টে অবজেক্টিভটা লিখে দিয়েছি। এই এত টেকনিক্যালি কথাগুলো বললাম এই জন্য যাতে আমাদের মাথায় এই ইম্পর্টেন্সটা আসে, যেটা কতটা ভাইটাল এই টেকনিক্যালিটিটা। আমরা যা জানি সেই কমফোর্টেবল জোনেই যদি থেকে যাই তাহলে গ্রো করলাম কোথায়, তাই না? গ্রো করার জন্যই তো ঠাকুরের কাছে এসেছি, নাকি আরামে শুয়ে থাকার জন্য ঠাকুরের কাছে এসেছি? গ্রো করবো বলেই তো মানুষ হয়েছি না? তাই এখানে কি এক্সিকিউট করতে হবে? এখানে এক্সিকিউট করতে হবে ইমবিউইং আদার্স উইথ মাই ডিভোশন থ্রু ওয়ার্ডস, কন্ডাক্টস, অ্যাসোসিয়েশন অ্যান্ড সার্ভিস। আর অবজেক্টিভ কি? অবজেক্ট হচ্ছে তাদের আইডিয়ালে ডিপলি অ্যাট্রাক্টেড অ্যান্ড অ্যাটাচড করে তোলা, তাদের ইন্টারেস্ট গজিয়ে তোলা। তারপরে যা করার তারা এমনিই করবে। তাদের কাছ থেকে টাকা নেওয়া না, তাদের কাছ থেকে কাজ করতে বলা না, তাদের ইন্টারেস্টেড করিয়ে দেওয়া এতটা যে তার তৎসঙ্গমে যা করার সে যাতে শত উচ্চারণে মানে অটো ইনিশিয়েটিভলি সে সেটা করে। এটাই কন্টিনিউয়াস প্রসেস অফ গ্রোথ, এছাড়া অন্য যাজন হয় না। ঠিক আছে? তাই এখানে একটা ক্রিটিক্যাল ওয়ার্নিং আছে। ও নাইস, এখান থেকে চেঞ্জ করা যায়। কী হলো ওটা? কী করে চেঞ্জ হচ্ছে এটা? ও নাইস। ও গুগল মিটের মধ্যেও স্ক্রোল করা যায়। আমি সেটাই তো দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ করা যায়, মানে পেজও করা যায়। এটা তো প্রেজেন্টেশন, হ্যাঁ, গুগল মিটের মধ্যে পেজও স্ক্রোল করা যায়, তো আপনাকে অন্য ট্যাবে যেতে হবে না। নাইস। আরে 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 আরে, কিন্তু কন্ট্রোলে থাকতে পারছে না রে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা ক্রিটিক্যাল ওয়ার্নিং দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্রিটিক্যাল ওয়ার্নিং দিয়েছে যে প্র্যাকটিসিং যাজন উইথাউট পার্সোনাল যজন ইনভাইটস দ্য ডিস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল সোসাইটি অ্যান্ড নেশন। যজন আর যাজন যদি একসঙ্গে না চলে, কারণ প্রথমেই আমরা বাণীতে দেখছি যাজন মানে তোমার ইষ্টপ্রাণতাকে সেবাপটু দক্ষতা দিয়ে অন্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তোমারই যদি ইষ্টপ্রাণতা না থাকে বা তোমার ইষ্টপ্রাণতা যদি অন্য ঘোল মিশিয়ে একটা অন্য কিছু থাকে, তাহলে তুমি কি চাড়িয়ে দিচ্ছ তুমিই বোঝো, তাই না? তুমি কিছুটা গড়বড় করছো, তাই না? তো ওটা আমরা যাতে না করি, সেই জন্য একটা ক্রিটিক্যাল ওয়ার্নিং দেওয়া আছে। আপনারা এই বই যাতে কি বইটা পড়তে হবে আপনাকেই, কিন্তু তার সঙ্গে আমি এগুলো জাস্ট একটা ডিরেকশান দেওয়ার জন্য এটা করেছি। থার্ড হচ্ছে ইষ্টভৃতি। ইষ্টভৃতি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাঙ্কার। আমরা যাই করি আমাদের অ্যাকশানটাই আলটিমেটলি আমাদের ব্রেনে ইমপ্রিন্ট ফেলে, থিঙ্কিংটা না, তাই না? আমি মনে অনেক কিছু ভাবনা আসে, হ্যাঁ, অনেক চিন্তা আসে আমাদেরকে, আসে না, মানে মেরেই ফেলে দিও। কখনো এমন ঘটনা ঘটলো মানে মেরে দাঁত ফাটিয়ে দিই মনে হয়, দাঁত ফাটাই, পুলিশে জেলে চলে যেতে হবে। তাই ভাবনা তো কত কিছুর ঢেউ আসে, কিন্তু করি কি সেটা? আমরা সেটাই করি যেটা আমার বিবেচনা করে অনেক কিছু করে ঠরে তারপরে করি। এটা যেমন বাজের ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রেও তাই। ভালোর ক্ষেত্রেও ভালো চিন্তা এসেছে এবং অ্যাকশানে আমরা ওটা কতটুকু ম্যাটেরিয়ালাইজ করলাম। এমন কুকুরকে খাওয়াতে খাওয়াতে কুকুরের প্রতি টান যেরকম ডেভেলপ করে, সেমন ইষ্টের জন্য আমরা যত দিতে থাকবো সহজভাবে তত আমার টান হবে। এটা গেল একটা সহজ দান। এবার এটাকে যখন স্পিরিচুয়ালাইজ করা হচ্ছে, এটাকে যখন ডিসিপ্লিনড করা হচ্ছে, তখন কিছু বিধি এসব চলে আসে। তখন ওই দেওয়াটাও যাতে এফিশিয়েন্ট হয় তার জন্য মন্ত্র এই সেই, যেটাকে হবি বলা হতো আগে, যে কী ছিল, অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম, এই যে ওখানে যে যজ্ঞ বলা হলো সহযোগ্যা, যে হোতার মাধ্যমে আমি একটা প্রপার ওয়েতে যে এরকমভাবেই দেব নিজেকে, হ্যাঁ, হবি মানে নিজেকে দান করা, সোয়াহা, আমি নিজেকে দিলাম, নিজেকে আহুতি দিলাম। ওটাও তাহলে যাতে কত 10 বছর ধরে দিতে দিতে টান গজানোর থেকে ভালো আমি যত তাড়াতাড়ি গজাতে পারি
কারণ তত তাড়াতাড়ি আমার ব্রেন টিউনড হবে, আর যত আমি টিউনড হব উইথ দি আইডিয়াল, তত আই উইল গেট টিউনড উইথ মাই রিয়েল সেলফ, বিকজ আইডিয়াল হচ্ছে আমার রিয়েল সেলফেরই মূর্ত প্রতীক। দ্য রিয়েল সেলফ ম্যানিফেস্টেড আউটসাইড ইজ দি আইডিয়াল। এই হলো পুরো কানেকশান। একটা ভিডিও করা হয়েছিল, ভিডিওটা দেখতে পারেন, পুরো অ্যারো দিয়ে দিয়ে বোঝানো হয়েছিল ওর মধ্যে। তাই ডেইলি প্র্যাকটিক্যাল দেওয়ার যে বিধিটাও মানতে হবে, তাই ইষ্টভৃতির মন্ত্র বিকামস ইম্পর্ট্যান্ট। ইষ্টভৃতির দেওয়ার যে কী কাঞ্চন বা কাঞ্চন মূল্য ব্যাপারগুলো ইম্পর্টেন্ট, এগুলো চলে আসে। হ্যাঁ, তাই কতটা দিতে হবে সেই ব্যাপার, এই যে এই জিনিসগুলো চলে আসছে তার মধ্যে। প্রিন্সিপাল অফ প্যারিটি নাম দিয়েছি। হ্যাঁ, তো কতটা যেইটুকু আমি অন্তত আমার লাভড ওয়ানের জন্য করি, সেইটুকু অ্যাটলিস্ট সেইটুকু যাতে করা হয়। এরম করতে করতে ওটা আমাদের মাইন্ডে ডিফাইন্ড হয়। তার মেথডটাও তখন ইম্পর্টেন্ট চলে আসে। কী মেথডে, নাহলে তো কোনো অর্গানাইজড অ্যাপ্রোচ থাকবে না। আমি আশা করি এটা বোঝাতে পারছি। এইগুলো আমিও এরকমভাবেই বুঝতাম না। উইথ টাইম অ্যান্ড উইথ সাম রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স আমরা এগুলো দেখতে পাচ্ছি, এবং আরও যখন শাস্ত্রগুলো ভালো করে দেখে এবং অন্যান্য কালচারগুলোকেও ঠিকমতো করা যাচ্ছে, তত বোঝা যাচ্ছে বা নেচারে তাকানো যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে দিস হ্যাড বিন দ্য ওয়ে। আপনি বিবেকানন্দর বই বীরবাণী বা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বা জোরোঅ্যাস্ট্রিয়ানদের বই বা পুরনো ফিলোসফারদের বই যদি দেখেন, ওখানে ওগুলো পাবেন। কিন্তু ঠাকুর কনসোলিডেট করে দিয়েছেন সব কিছুকে। আরে বাবা। তাই এখান থেকে আমরা চলে আসছি ট্রু সার্ভিস। কারণ ইষ্টভৃতির মধ্যে আসে আমাদের ইষ্টভ্রাতৃভূত যজ্ঞই স্ত্রীপ্পান্তু পারিপার্শ্বিকা। পারিপার্শ্বিকের জন্য দেওয়ার বিষয় আসে, যে ভূত যজ্ঞ আর ভাতৃভোজ্য, এই যে সেবার ব্যাপারটা কি? সেবা কিন্তু শুধুমাত্র তাদের পয়সা দিয়ে দেওয়াটাই সেবা না, কিন্তু তাদের খাবার দিয়ে দেওয়াটাই শুধু সেবা না, কিন্তু তাদের সঙ্গে তাদের অ্যাকচুয়াল সেলফের সাথে যুক্ত করে দেওয়া, তাদের ইনার স্ট্রেংথকে পারপিচুয়াল করে দেওয়া, মানে যাতে কোনোদিন না থামে, যাতে চলতে থাকে অবিচ্ছিন্ন অবিরল, তার ব্যবস্থা তাকে করে দেওয়া। দিস ইজ সেবা তাদের জন্য, তাই না? ঠাকুর বলেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বতা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। আর ওই সেবা থাকলে টাকা এমনি আসে। ধন, টাকা মানে নট অনলি মানি, টাকা মানে রিচেস, ওয়েলথ, সব কিছু। ঠিক আছে? একজন সিইও বলছিলেন, আজকে আমার যদি সব নিয়ে নাও, সব চলে যায়, আর আমাকে একা, এরকম করেও এক্সপেরিমেন্টও করা হয়েছে। একটা সিইওকে এক্সপেরিমেন্ট করার জন্য কত $50 না কোনো এরকম একটা টাকা দিয়ে মিডল অফ মেট্রোপলিটন সিটিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সিইওকে। তাকে কত 7 মাস না কত মাস টাইম দেওয়া হয়েছিল। ওই 7 মাস টাইমের মধ্যে তাকে আবার খুঁজে বের করা দেখা হয়েছে, তিনি আবার সাম্রাজ্য দাঁড় করিয়ে দিয়েছেন। একদম সেট আপ করে দেখা যাচ্ছে সে মোটামুটি একটা 5 ফিগারের বিজনেস রান করছে ওইখানে। এটা কী করে সম্ভব হলো? বিকজ তার কাছে ওই চারিত্রিক গুণগুলো ছিল। হ্যাঁ, তাই এই এম্পাওয়ারমেন্ট তার মধ্যে দেওয়া, এম্পাওয়ারমেন্ট ওভার চ্যারিটি, এখানে লিখেছি হেডিংয়ে, এম্পাওয়ারমেন্ট ওভার চ্যারিটি। চ্যারিটি ইজ গুড, বাট বেস্ট চ্যারিটি হচ্ছে তাকে এম্পাওয়ার্ড করে তোলা। আর এই এম্পাওয়ার্ডটা কিন্তু ওই কায় মনোবাক্যে, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়ালি, ভার্বালি, তাকে ওই 3 দিকে তাকে তৈরি করতে হবে। তাকে সব শিখিয়ে করে দিলাম, তার হেলথ ঠিক রাখতে শেখালাম না। এখানে হয়েছিল, একজন পিএইচডি প্রফেসর বলছিল তার পিএইচডি স্টুডেন্টদের জন্য, বলছিল যে আমি একটা পিএইচডি স্টুডেন্টকে তৈরি করলাম, এত ভালো স্টুডেন্ট বানালাম, এত ডেডিকেটেড মানুষ বানালাম, বাট ওকে আমি শেখাতেই পারিনি যে শরীরে কীভাবে খেয়াল রাখতে হয়। ওটাকে ভুলিয়ে দিয়েছি, যতটুকু জানতো সেটাও ভুলিয়ে দিয়েছি। তো সে এত ভালো পিএইচডি স্টুডেন্ট হলো, পোস্টডক করতে গিয়ে হসপিটালাইজড হয়ে গেল। কারণ পোস্টডকে গিয়েও এই লেভেলের খাটনি বজায় রাখেছে। পুরোনো দিনের ওই অতটা হ্যাবিট ছিল, তখন আর একটু ইয়ং ছিল বডিটা, এই অভ্যাসটা ছিল না যে তখন ইয়ং ছিল বলে চলেছে ব্যাপারটা। বাট পোস্টডকে গিয়েও তখন ওর বয়স হয়েছে, তখন আর ওটা ধরে রাখতে পারেনি। ওখানেও ওরকম পরিশ্রম করেছে, কীভাবে হেলথকে ঠিক রাখতে হয়, কি খেতে হয়, এসব করেনি, শরীর খারাপ হয়েছে। তো আরও 5-6 বছরের কাজ পিছিয়ে যায়।
ততদিনে ব্রেনেও ডিগ্রেডেশন আছে, তাহলে তো লাভ হলো না। তেমন আমাদের যাতে একটা সম্যক জ্ঞান দিতে পারি সেরম ব্যবস্থা। আর মজার ব্যাপার হচ্ছে এই সব দিক পান্নেওয়ালা মানুষ পাওয়া যায় না, কিন্তু কিন্তু ঠাকুরের কাজ বলে সোকল ঠাকুরের কাজ বলে যেটাকে আমরা বলি ঠাকুরের কাজ, এটা অদ্ভুত একটা কথা। এই যে আমরা সব এইসব কী না করছি, এই বই লেখা, গ্রাফিক্যাল পোস্ট, হ্যান ত্যান, সব কিছু সেন্টার্ড হয়ে আছে টুয়ার্ডস দ্যাট আইডিয়াল। ক্যানভা শিখছি সেটাও আইডিয়ালের জন্য, গেম খেলছি আইডিয়ালের জন্য, এটা করছি, গেম খেলার থেকে গেম বানানোতে চলে গেলাম। আমরা অ্যানিমে বলে একটা কার্টুন যেগুলো হয়, কার্টুন দেখতে দেখতে আমাদের প্ল্যান হয়ে গেলো আমরা কার্টুন বানাবো ঠাকুরকে নিয়ে। এই যে সব কিছু সর্বমঙ্গলা মঙ্গলে, ঠিক আছে, সর্বমঙ্গল করা যায় না এইভাবে, শিবে সর্বার্থ সাধিকে তবেই হয়। যদি শিবে সর্ব অর্থ সাধন না হয় তাহলে হয় না। শিব মানে মঙ্গল, ইষ্ট। তো ওর জায়গায় যখন সব কিছু মিলছে তখন সবই শেখা হয়ে যাচ্ছে। তাই এই কারিকুলামটা, এই ফুলফিল করতে হবে আইডিয়ালকে, এর জন্য যা দরকার তাই হয়ে যায়। এইটা করতে গেলে ওগুলো সব হয়ে যায়। একটা গল্প বলে যে এরকম এক গল্প ছিল, এরকম একজন একজন গরিব লোক ছিল, তার সে পাহারাদার ছিল একটা রাজার। সে কোনো দিন খুব একটা পয়সা টয়সা খুব একটা চায়নি কোনো দিন। একদিন রাজা সবাইকে গিফট দিচ্ছেন, সে ওই গরিব লোকটাকে জিজ্ঞেস করেছে তুমিও চাও না? সে গরিব লোকটা কিছু চায়নি রাজার কাছে। তখন ওই সেনাপতি নাকে সে গিয়ে বলেছে ওই গরিব লোকটা তো দাও কিছু, ও না কিছু চায়নি আপনার কাছে আজকে। তো রাজা বলছে তাই, নিয়ে আসো। সে বলো তুমি কী চাও, এতদিন সার্ভিস দিলে আমাকে, বলো কী চাও। বলছে না রাজা, আপনি আমার সব, আবার কী চাই। বলছে না, চাইতেই হবে। তখন গরিবটা মানুষটা বলছে ঠিক আছে, আপনি যখন বলছেন তো তাহলে একটা কাজ করেন না, আপনি আমাদের বাড়িতে আসেন, এসে দুটো ভাত খান, এটাই আমি চাই। এখন রাজা তো বলছে ঠিক আছে, রাজা তো ঠিক আছে বলে দিয়েছে। এবার এটা শুনে আশেপাশে যারা মন্ত্রী বা রাজার পরিষদ, তো মাথা খারাপ হয়ে গেল যে বাপ রে বাপ, এর বাড়িতে রাজা হ্যাঁ বলে দিল। রাজা কি জানে যে ওর বাড়িই ঠিক না, ছাদ ভেঙে যায়, হাওয়া আসলে ছাদ উড়ে যায়। আবার ওর বাড়ির যেহেতু জোর চুরি করেনি কোনো দিন, এদের কাছ থেকে চায়নি, ওদের কাছ থেকে করেনি, টাকা মারেনি, তো ওর জন্য পয়সাও ডেভেলপ করতে পারেনি বলছে আর কি গল্পটায়। এবার ওরা তো টেনশানে পড়ে গেছে, রাজা যাবে কি করে, ওর বাড়ি আর পাকা রাস্তাও নেই। তার জন্য ওর জন্য পাকা রাস্তা বানানো হলো ওর বাড়ি অবধি। তার জন্য ওর বাড়িটাকেও এত রেনোভেশন করা হলো যাতে ওখানে রাজা গিয়ে থাকতে পারে, খেতে পারে, আরাম করতে পারে। ওকে বাড়ি দিয়ে, কুক দিয়ে একদম বিশাল ব্যাপার করে দিল, জাস্ট বিকজ একদিন গিয়ে রাজা থাকতে পারবে। রাজা গিয়ে থাকলো, নর্মালি চলে আসলো। তো ওগুলো চাইনি, ওই কারিকুলামের মধ্যে থাকার জন্য হি ইজ বেনিফিটেড বাই ইট। এটাই আমরা দেখছি ঠাকুরের কাজে, যে যা এটা যীশুখ্রিস্ট বলেছিলেন যে সিক ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ হেভেন অ্যান্ড অল শ্যাল বি অ্যাডেড আনটু ইউ। এক্স্যাক্টলি এই কথাটা বলা, সিক ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ হেভেন। হ্যাঁ কে, কোথায়, হ্যাঁ কে, আনমিউট করে বলতে পারো। ও শুনতে পেলাম না। এনিওয়ে, তো ছিল সিক ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ হেভেন অ্যান্ড অল শ্যাল বি অ্যাডেড আনটু ইউ। তা এরকমই এখানে। তারপরে এখান থেকে আমরা দেখছি যে সব কিছুর সাকসেসফুল প্রেজেন্ট, সব কিছুর সাকসেস, আমরা লাইফে সাকসেস বলি, যাই বলি, সব কিছু ডিপেন্ড করছে শেষ অবধি রিয়েলাইজেশনে। বলেছিল সন্ত কবির বলছেন, তীর্থে কেবলই জল, নেই তাতে কোনো ফল, আমি দেখেছি স্নান করিয়া, প্রতিমা তো নিষ্প্রাণ, কথা নাই গান, আমি দেখেছি তাদের সরিয়া, কোরআনে পুরাণে লেখা আছে কত কথা, আমি দেখেছি সকল পড়িয়া, কবির কহেন সকলই অসার, অনুভব শুধু সার, আমি দেখেছি পর্দা তুলিয়া। তা আমাদের অনুভবেই সব ডিপেন্ড করছে। তাই যজন থেকে যাজন ইষ্টবৃত্তি সব মিলে যে পুরো সাইকেলটা কমপ্লিট হচ্ছে রিয়েলাইজেশনে গিয়ে, অনুভূতিতে গিয়ে। অনুভূতি আমার হচ্ছে নাকি, তাই যজন যাজনই সব মিলে যে মিউচুয়াল অ্যাওয়েকেনিং হবে, আমাদের মিলে অ্যাওয়েকেনিং হতে হবে। রবীন্দ্রনাথ লিখেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ, চিরানন্দময়। এই হলো ব্যাপার। মনে ঠাকুর বলছেন মুক্তি এলো সেই মনের গ্রন্থি ভেঙে চুরে ইষ্টনিষ্ট জয়ী। এইটাই বলা আছে। সাঙ্গাছাদ্বম আছে না, আমাদের গান আছে,
উপনিষদের, হ্যাঁ, সবাইকে নিয়ে সকলের তরে সকলে আমরা পরের তরে যে আছে বইটা। আর এই সকল ব্যাপারটা বোঝা যায় থ্রু আইডিয়াল, তাছাড়া বোঝা যায় না। বিকজ আমার খাওয়ার পটি করা একসাথে যায় না, ইভেন দো দে আর লিঙ্কড। খাওয়া হয় বলে পটি হয়, পটি হয় বলে খাওয়া হয়। পটি যদি না হতো খাবারের ইচ্ছাও হতো না, ম্যানিওর হতো না, অনেক ব্যাপার আছে। বাট খাওয়ার পটি একসাথে করা যায় না, অন্তত আমার যে আন্ডারস্ট্যান্ডিং। এই চায়নায় তো দেখছি সব হয়, বাট তাও খাওয়ার পটি ইউজুয়ালি একসাথে হয় না, বাট দে আর রিলেটেড। তাহলে দুটোর পজিশান আছে, দুটো কানেক্টেড, বা ওয়ে আছে, কানেকশন করার পদ্ধতি আছে। এটাকেই বলে ওই সেই প্রথম যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান। শুধু নিয়ন্ত্রণ বোঝা যায় না, তাহলে তো আমি ডমিনেন্ট হয়ে যাব শুধু। এই যেটা ডমিনেশন কি বলে, ডমিনেট করে বলে না আজকালকার ছেলে মেয়েরা, খুব কথা হয় ডমিনেটিং। ও আবার তাই যে নিয়ন্ত্রণ আছে যেমন, তার সঙ্গে দরকার সামঞ্জস্য। আবার শুধু এই দুটো দিলেও হবে না, তাহলে কেমন একটা শুধু নিয়ন্ত্রণ আর সামঞ্জস্য থাকলে যেন সব ঠিক লাইফে কোনো থ্রিল নেই টাইপের লাগবে। তখন আসছে সমাধান, সম্যক অধি সমাধান আসছে। তাই মিউচুয়াল অ্যাওয়েকেনিংও লাগবে, ইন্টেলেকচুয়াল এনগেজমেন্ট লাগবে, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল এক্সাইটমেন্টও লাগবে, ট্রু রিয়েলাইজেশনও লাগবে। এই টোটাল প্যাকেজটাকে বলা হয় স্পিরিচুয়ালিটি। একটা বাদ যদি যায় হবে না, একটা বাদ গেলেও হবে না, প্রত্যেকটা হ্যাজ ইটস টেস্ট। একটা প্রপার কেক খাচ্ছি বা একটা পোলাও খাচ্ছি, শুধু হলুদ, আজকে আমরা হেভি রান্না হয়েছে, সব ভালো হয়েছে, হ্যাঁ, ত্রিগুণের কানেকশন এক্স্যাক্টলি। সত্য রজতম এটা বেস্ট এক্সাম্পলে বোঝা যায়। ত্রিগুণ মানে বলছে সত্য রজতম এর কথা বলছে। এটা একটা প্রপার এক্সাম্পল যদি আমরা দেখি, আগুন, একটা ফ্লেম, একটা এরকম দেশলাই এরকম আগুন জ্বলছে, ভালো করে বিচার করো। আগুনটা যে জ্বলছে, যে কনস্ট্যান্ট কম্বাসশন হচ্ছে, মানে বারুদগুলো জ্বলছে, স্টেপ বাই স্টেপ জ্বলছে, এই জ্বলার পদ্ধতিটাকে বলা হয় রজ। কনস্ট্যান্ট অ্যাকশন, ডকডকা 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 ডক, জ্বলছে জ্বলছে জ্বলছে, মানে অক্সিজেন আর কার্বন রিয়াকশান করছে, CO2 বেরোচ্ছে আর ফোটন বেরোচ্ছে, এনার্জি বেরোচ্ছে। যদি ফিজিক্সের ভাষায়, কেমিস্ট্রির ভাষায় বলি, CO রিয়াক্ট করছে, হিট অ্যাবজর্ব, ফোটন ছাড়ছে, হিট ছাড়ছে, এক্সোথার্মিক রিয়াকশান। এই যে প্রসেসটা, এটা হচ্ছে রজ। বাট সি যে এক্সিস্ট করছে, সি যে আছে, সি যে হয়েছে, ও যে আসছে, ও যে হয়েছে, এটা হচ্ছে সত্যগুণ। এক্সিস্ট করছে, এই যে উঠে যাচ্ছে, যে সবসময় আগুন উঠছে ওপর দিকে, শুধু আগুন জ্বলে এখানে রয়েছে না, উড়ে চলে যাচ্ছে, ধাও হয়ে যাচ্ছে, ছড়িয়ে যেতে চাচ্ছে, কারণ আগুন জমে এইটুকু থাকছে না, কিন্তু বাস্ট করে ছিটকে যেতে চাইছে। এটা হচ্ছে সত্য, বিইং অ্যান্ড বিকাম, এক্সপ্যানসিভ নেচার, ছড়িয়ে যেতে চাইছে। এখানে তো হলো কম্বাসশন, তা না, নেক্সটেও চলে যেতে চাইছে, নেক্সট পাশের অ্যাটমগুলোকেও আগুন লাগিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সত্যগুণ, এক্সপ্যান্সিভ। আর তমগুণেরও এখানে ইম্পর্টেন্স আছে, এটা যে আগুন যতই ওপর দিকে জ্বলুক না কেন, নিচের দিকে ধরে রেখেছে দেশলাই কাঠিটা। দেশলাই কাঠির সাথে অ্যাটাচমেন্ট, এখান থেকেই কিন্তু আগুনটা চলছে। এখানে সে নীল ফ্লেমটা, যার একটা লেজ এরম ওপরে উঠেছে, এই নীলটার এটা ধরে থাকাটা না থাকলে ওটা ভপ করে উড়ে যেত। যেমন আমরা যখন গ্যাস চালাই, গ্যাসটা বেশি করে দিয়ে ভপ করে নিভে যায়, ওটা যে বেশি সত্যগুণ আর বেশি রজগুণ হয়ে গেল, আর তমগুণ নেই, পুরো ভাবা হয়ে গেল। তাই সত্য রজ তমর যে ইকুইলিব্রিয়াম, বা এই তিনটের যে অনুকূল এক্সপ্রেশন, ওইটা মিলে একটা। ওর জন্য আমায় যদি তিনটে কন্ট্রোল করতে হয় না, আমাকে তিনটের বিয়ন্ডে যেতে হবে। আমি যদি এই কিন্ডেলের মধ্যে থাকি, তাহলে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো না। আমায় এটাকে কন্ট্রোল করার জন্য, আমাকে 2Dকে কন্ট্রোল করার জন্য, ও ভালো জানবে সায়েন্টিস্ট, 2Dকে কন্ট্রোল করার জন্য 2Dর বিয়ন্ড এই 3Dতে যেতে হবে। তবে আমি গিয়ে এখান থেকে এটার মধ্যে লিখতে পারবো, কন্ট্রোল করতে পারবো। ঠিক তেমনই তিনটে গুণকে ঠিক মতো কন্ট্রোল করার জন্য আমাকে তিনটে গুণের বিয়ন্ডে যেতে হবে। যেন আমাদের কী বলে, ত্রিগুণরহিতং, বলি না প্রার্থনায়, ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বাং নমামি।
ত্রিগুণ রোহি 3টে গুণের উপরে, হ্যাঁ 3টে গুণের উপরে, হ্যাঁ তো আরে ওই জন্য যে 3টে গুণের উপরে আমাদের প্রার্থনায় আছে, দেখবে যে কি জানো, चौथे पद बासा संतन का वह सदा बिलासा सो घर दर्शाया गुरुपुरे बीन बजे जह अचरज तूरे আছে চৌথে পদ বাসা, 3টে লেভেল, আমাদের 3টে লেভেল অফ কনসিয়াসনেস, অ্যাওয়েকিং, স্লিপিং, এসবে থাকলে হবে না, ফোর্থে থাকতে হবে, মানে ফোর্থ পার্সন হতে হবে। এই 3টের একটাতেও না, 3টে নিয়েই থাকতে গেলে আমার 3টের বিয়ন্ডে থেকে 3টেকে কন্ট্রোল করতে হবে, তবে ইউ আর দ্য গাই। सैडली আজকে টাইম হয়ে গেছে, आज फिर से भाई अटक गया, कंप्लीट नहीं कर पाया भाई, क्या अटक गया? कंप्लीट नहीं कर पाया है, टाइम हो गया, मैं सोचा था पूरा कंप्लीट करेंगे आज। हाँ लेंगे। তো এই একজন খুব ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, এর নাম সৌরভ মিশ্রা ফ্রম ইউপি, থাকে এরকমভাবে বহুত বুদ্ধিমান আর নলেজেবল পারসন, হ্যাঁ মেবি ইন দ্য ফিউচার হি উইল টেক দ্য ক্লাস, ভেরি মাচ পসিবল হি উইল টেক দ্য ক্লাস। রাত্রিবেলা, দিনের বেলা, সবসময়, কালকে সারা রাত এর সাথে আমরা যে কোয়ান্টাম মেকানিক্সের এসেন্স নিয়ে, স্টার্ন গার্লাচ এক্সপেরিমেন্ট নিয়ে আর ঠাকুরের ফিলোসফি নিয়ে আমরা আলোচনা করেছি, শিবতত্ত্ব নিয়ে আলোচনা করি। এটা অডিওটা যার লাগবে আমাকে ডিএম করো, পাঠিয়ে দেবো, কিছুক্ষণের আছে, হ্যাঁ এরকম সারাদিনে বিন্দাস কাজ হয়। আমরা এত রাত জাগি, এত আলোচনা করি, গল্প করি, এই পাশে এখানে একটা অন্য কারুর আসার কথা, আমাদের উৎপাতে কেউ এসে থাকতে চায় না, কারণ মানে পারবে না থাকতে বেশিক্ষণ, সারাদিন কাজ চলে, ওর জন্য থাকতে পারে না। হ্যাঁ আমাদের এখানে কীর্তনও হয়, ঠিক আছে, ইয়ার কি ফাজলামও হয়, সব হয়। এই যে ব্যাপারটা সব হয়, ব্যাপারটা সব একসাথে হয় না, কিন্তু সব সামঞ্জস্যপূর্ণভাবে হওয়াটার জন্য ইউ নিড দ্যাট গাই, ইউ নিড দ্যাট আইডিয়াল, উই নিড দ্যাট আইডিয়াল ইন লাইফ। তাই এটাই, তা আজকে আবার আমরা ফেসে গেলাম, আবার আমরা এটা হলো আমরা পেজ নাম্বার, এই পিপিটিটার আমরা আই থিঙ্ক 10th পেজ অবধি গেছি, এরকম মোটামুটি 28টা পেজ আছে, তো আর আমার মোটামুটি আরেকটা ক্লাস লেগে যাবে, বা মেবি 2টো ক্লাস লেগে যাবে, কারণ আমাকে কোয়েশ্চেনও নিতে হবে। এনিওয়ান ক্যান আনমিউট ইউর সেলফ অ্যান্ড কোয়েশ্চেন করতে পারো, এনিওয়ান। আমাদের এখানে এখন রাত 1:30 বাজে, বলো কোনো মানে কোয়েশ্চেন না দাদা, ছোট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার ছিল। হ্যাঁ বলো। এই যখন এই ত্রিগুণের কানেকশন হচ্ছে, যখন তুমি বলছো ব্যাপারটা, তো আমি ফট করে একটা পুরোনো জিনিস কানেক্ট করলাম বহুদিন আগে, প্রায় মোটামুটি 3-4 বছর আগের ঘটনা। তো একটা মানে অবধূত ক্যাটাগরি নিজেকে ধরো বলে, ওইরকম একটা মানুষের সাথে আমার দেখা হয়েছে, ঠিক আছে। এবার তখন আমাদের এই নর্থ বেঙ্গলের সাইডে একটা, ওটা খুব প্রচলিত, হাজরা পূজা, লোকাল দেবতা, ওকে, মানে ওই চৈত্র সংক্রান্তিতে এটা হয়। তো আমি ওই লোকটাকে প্রশ্ন করলাম একটা জিনিস, তো বললাম যে এই যে এত বিকট, কিন্তু শিব তো সত্য আর সুন্দর, সত্য শিবম সুন্দর মিলেই তো 3টে একসাথে সামঞ্জস্য, এই এত বিকট ধরনের জিনিস কোথা থেকে আসছে? তো তখন বলছে যে একটা পিরামিড যেমন হয়, পিরামিডের উপরে সব সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, কিন্তু তার বেসটাকে কেউ লক্ষ্য করে না, এই জিনিসটা হচ্ছে এর বেস। তা আমি তখন জিনিসটা না ক্র্যাক করতে পারিনি যে বেস কেমন। তুমি যখন ওই যে দেশলাইয়ের ওই কানেকশনটা দিলে, যে নিচে ধরে রাখতে হয়, তখন আমি এটার কানেকশনটা পেলাম, যে হ্যাঁ হয়তো এটা এভাবে হতে পারে। আমাদের একজন তুমি একটা মেন্টর, এই রিসেন্টলি কান্তারা মুভিটা তো দেখিয়েছিল না, ওরকম অবধূতদের। হ্যাঁ, তো আমাদের রিসেন্ট একটা মেন্টর একটা কথা বলেছিল যে, মানে কোথায় এরকম শুনলাম, মনে পড়ছে না, তো উনি এরকম বলছিলেন যে আ গার্ল লাইকস আ রোজ ফ্রম হার লাভার, এরকম বলছিল। একটা মেয়ে, ওই কি হয় না যে আমাদের ফেব্রুয়ারিতে যেটা হয়, মেয়েদের গোলাপ দেয়, তো ওই গোলাপ দেওয়ার ওই দিনটায় বলছে যে আ গার্ল লাইকস
rose from her lover, but she misses the real chemistry of that rose. যে একজন আছে রোজ কিনে আনছে, আরেকজন আছে যে রোজটা বানাচ্ছে। যে রোজ বানাচ্ছে সে কিন্তু রোজের মতো সুগন্ধ না, তার হাতে গোবরের গন্ধ, তাই না? কারণ সে সার দিচ্ছে, মাটি ঘাটছে। হি ইজ দ্য ওনার অফ দ্যাট ট্রি। ও আনলিমিটেড রোজ বানাতে পারে। এই যে সুগন্ধ ঢুকলে, আমরা যখন সিঙ্গাপুরে গেছিলাম, রোজ গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন ছিল, আর কি সুন্দর গন্ধ গন্ধ। তখন ওই সময়, তার আগে আমি এই গল্পটা শুনেছিলাম এই মেন্টারের কাছে। তখন ওখানে গিয়ে ওই গন্ধটা দেখেও একবার মনে পড়লো যে এই গল্পটা, যে আরে হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি সুন্দর আউটপুটটা, কিন্তু এর পিছনে, এর বেস, এর যে ফাউন্ডেশনে কত মাটি ঘাটা আর কত এরম গোবর আর ম্যানিওর নিয়ে ঘাটাঘাটি করেছে বলো। ওটা কিন্তু এত বিউটিফুল গন্ধ না। তাই ওটাকে অস্বীকার করলে এটাকে অস্বীকার করা হবে। একদম। তো ওটাই ওটা, ইট ক্যারিজ। ওর জন্য ঠাকুরের, আমাদের প্রার্থনার বিউটি হচ্ছে, প্রার্থনাটা এত কমপ্লিট না, ঠাকুরের দেওয়া ঋষির বাণী ভাই। ওখানে আছে একটা ওয়ার্ড, যে ঠাকুরকে আমরা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর বলি তো, কিন্তু আমাদের প্রার্থনা পুরুষোত্তম বন্দনায় আছে প্রিয়ং পরমং কমমপি করালম কলকি রূপমুদগ্রম। তিনি প্রিয় পরম, আবার কমমপি করাল। এটাকে ডিফাইন করার জন্য ঠাকুর মেসেজে বলেছেন, হোয়ার অপোজিটস মিট উইথ আ মিনিংফুল গডহুড পিপস দেয়ার। যেখানেই গড আছে, যেখানেই সত্য শিব ও সুন্দর আছে, সেখানেই অপোজিট একটা মিনিংফুল নিয়ে মিট করে। গড যেখানে যেখানে যখন যেভাবে যতটুক আবির্ভূত হয়েছেন, এভাবেই হয়েছেন। তিনি একসঙ্গে শিবকে দেখো, শিব একই সঙ্গে সংসারী আর একই সঙ্গে অ্যাস্থেটিক। শিব একই সঙ্গে তাণ্ডব নাচ করে, একই সঙ্গে এত স্থির হয়ে যায় যে ওরম স্থির, অচলেশ্বর বলি আমরা, যে নটরাজ সেই অচলেশ্বর। এই পুরো অপোজিট। ঠাকুর বলছেন হি ইজ অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ অ্যান্ড গর্জিয়াসলি সিম্পল। টোটাল কমপ্লিট করতে গেলে ওই ইন ইয়াং, চায়নায় খুব, এই চায়না, জাপান, এসব জায়গায় খুব খুব এটা চলছে, প্রচলন আছে, যে ইন ইয়াং বলে একটা সাইন আছে না, কালোর মধ্যে সাদার মধ্যে কালো, ব্যালেন্স। হ্যাঁ, তো আজকে যেগুলো হলো, সেটা নিয়ে যদি কারোর কোয়েশ্চেন থাকে, বা কিছু কমেন্ট থাকে, বা কিছু বলার যদি থাকে। আর আমাদের চতুর্দিকে কাজ চলছে। জয়গুরু। হ্যাঁ, হ্যাঁ, জয়গুরু মা, খবর কি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ফার্স্টেই বললে না যে ফ্যাটিক লেয়ারের কথাটা, তোমাকে দেখেই ফার্স্ট ওটাই মনে হলো কি খুব ক্লান্ত, কিন্তু কি সুন্দর তাও তুমি ক্লাসটা করছো একদম প্রথমেই, এরকম মনে হলো আমার। ওটা ক্লান্ত না, ওটা অলসতা, ঘুম। এই যে বলে আমার খুব আলসি, একদম ফার্স্টেই উদাহরণটা মিলেই গেল। আমার ওটা দেখেই ওটা মনে হলো কি এমনি খুব ক্লান্ত। ঘুমিয়েছি খুব আজকে, ক্লান্ত না। এখন গেম খেলবো একটু পরে বন্ধুদের সাথে, আচ্ছা বা সিনেমাতে একটা স্পাইডারম্যান দেখবো, আয়রন ম্যান না, আয়রন ম্যান দেখতে পারি। ক্লান্তটাই কিসে, তুমি ভালো আছো তো? সব বিন্দাস ভালো ভালো আছি, খালি চলছে? মা দূরে আছে, এটাই সমস্যা, বাকি সব হ্যাঁ, আর কোনো অসুবিধা একদম নেই। একদম। মাঝে মাঝেই দেখি মায়ের সাথে ছবি। খুব আর কোনো ভালো। সমস্যা তো নেই সেরকম। কি সব হ্যাঁ, পড়াশোনায় ফাঁসি দিয়েছে ঠাকুর। ভক্তি ভক্ত ছেলে। হ্যাঁ, খুব ভালো। খুব ভালো লাগলো হ্যাঁ, ক্লাসটা, খুব দাদা ভালো দিদি ভালো লাগলো। আছে তো, জেঠু? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে সবাই। ঠিক ঠিক আছে, তাহলে আজকে আনফরচুনেটলি শেষ করতে পারলাম না, নেক্সট দিন আবার সৌভিক, করবো। হ্যাঁ, সৌভিক, জয়গুরু রূপকদা। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, একটা হচ্ছে যে হ্যাঁ, যজন যজন ইষ্টভীতি, হ্যাঁ মানে এইটা তো বুঝলাম। হুম, বাট মানুষের বিভিন্ন রকম প্রশ্ন, ইষ্টভৃতি, হ্যাঁ ঠিক আছে, উই আর ডুইং, আই মিন ইষ্টভৃতি, বাট যারা দীক্ষিত নয় তাদের মেন প্রশ্ন হচ্ছে ইষ্টভৃতির টাকাটা দিয়ে কি করা হয়, এবং এটার ডেফিনিট আনসারটা দেওয়া ইজ ভেরি টাফ। মানে এটার কোনো আনসার এটা আমি কি ঠিকঠাক করে দেওয়া বলবো যায় না, বলো? আমার কিছু এই বিষয়ে কোনো কমেন্ট নেই। প্রথম কথা, এরা এই বিষয়ে দেওয়া কোনো যায় না। এবার আমি মানে বিরক্ত হয়ে যাই অনেক সময়, কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে
করলে পরে কিভাবে সেটাকে ইয়ে করে দিতে পারে, মানে আচ্ছা, অ্যাভয়েড তো করা যায় না। না না অ্যাভয়েড কেন বা- করবো? একটা কথা আমি বলি, হ্যাঁ, একটা কথা বলি, আমি যদি এইভাবে প্রশ্নটা করি, ইষ্টবৃত্তি তো প্রতিদিন 1 টাকা করে করে, কেউ 5 টাকা করে করে, আমরা না হয় বেশি করি, সেটা আমাদের ব্যাপার, যা হয় যার হ্যাঁ, যেরকম হয়। হ্যাঁ, আমি ওই জেনারেল 1 টাকাটাই ধরে রাখছি, ঠিক আছে, যে ওই হ্যাঁ, যেটা লোকে করে আর কি। হ্যাঁ, তো মানে মাসে 30 টাকা, আমি বেশি ধরে রাখলাম 100 টাকা, হ্যাঁ, হ্যাঁ, ওটাই হয়। হ্যাঁ, আমাদের প্রশ্ন করছি আমরা 100 × 12, 1200, বছরে দেওয়া 1200 টাকা দিয়ে একটা অর্গানাইজেশন ভুল, এটাই তো প্রথম কথা, একটা ভুল। ওরম অর্গানাইজেশনের নিয়মই ঠাকুরের ইষ্টবৃত্তি এটা না, প্রথম কথা। তাহলে এত বকবক করার কোনো মানেই হয় না যদি ঠাকুরের ইষ্টবৃত্তি এটা হতো। ঠাকুরের হুম, ইষ্টবৃত্তি আলাদা জিনিস, যজ্ঞস্য দেবম মৃত্যুজাম, ও যোগ্য আলাদা, ওটা। ও আলাদা, ও হ্যাঁ, ও সব এইসব। আমরা যেটা করছি ওটা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট লেভেলের ইষ্টবৃত্তি করি, ঠিক আছে। ম্লেচ্ছদের জন্য এতটুকু ঠিক আছে। আর্যদের জন্য যদি আমরা আর্য হতে চাই, আমাদের আরও হুম, পারফেক্ট করতে হবে, ঠিক আছে। হোয়াট হুম, এভার ইজ রানিং, এর ওপর ডিপেন্ড করে যদি আমায় বলতে হয়, তাহলে আমি বলবো হুম, তারা যে 1200 টাকা নিয়ে প্রশ্নটা করছে, আমি যদি হ্যাঁ, এটা করি, এত মন্দির এত কিছু আছে যারা ইনস্ট্যান্ট 500 টাকা নিচ্ছে, মানে এমনি কেউ কে কে 1 টাকা প্রণামী তো কেউ দেয় না, দিলে 50 টাকা, 500 টাকায় হ্যান ত্যান এইসবই দেওয়া হয়, তাই না? অফকোর্স আরো চার্জগুলো, বেশি দেয়, তাহলে তাহলে বেশি দেয় তাহলে তাহলে সেটা চাঁদা। সেটা সেই টাকাটা নিয়ে কী করে, তারা কী করে? যেই আমি সেটাই। টাকাটাকে এখানে নিয়ে আসলাম, মানে যেই ম্যাটেরিয়াল আর স্পিরিচুয়ালকে আমরা কাছাকাছি আনি না, তখনই হ্যাঁ, ঝগড়া লেগে যায়। আর প্রশ্ন হচ্ছে যে দেওঘরে এত টাকা নিয়ে মানে কি করে, শুধু মানে রামকৃষ্ণ মিশন খাওয়া এত দাওয়া টাকা, নাকি, মানে রামকৃষ্ণ এই মিশন এই এত টাকা নিয়ে কী প্রশ্নগুলোর করে? আমি যদি এইভাবে সম্মুখীন বলি, হওয়াটা। আমি যদি হ্যাঁ, এইভাবে বলি, রামকৃষ্ণ মিশনেরও আমার বন্ধু প্রচুর, আচ্ছা, মহারাজদের সাথে বন্ধুত্ব, আমাদের আচ্ছা, আচ্ছা, ইসকনের সাথে বন্ধুত্ব, সবার সাথে বন্ধুত্ব আছে। হুম, ইভেন তারা বেশি ঘেঁষতে, মানে পাবলিকলি রিভিল করতে বলে, যে পাবলিকলি করো না, আমাদের সমস্যা হয়ে যাবে। প্রত্যেকে ওরা ঠাকুরকে মানে, বাট আমাদের রেকর্ডিং আছে, আমাকে প্রাইভেটলি তোমাকে শোনাবো, রেকর্ডিং আচ্ছা, আছে। ওই বরুণ মহারাজ বা এরা বলছে ডিরেক্ট যে হ্যাঁ তো জানি তো, আমি দেখে এসেছি ঠাকুরকে, হ্যান ত্যান এই সেই, কিন্তু ওই যে ওখানে এরকম এত পলিটিক্স, আমাকে মেরে ফেলে দেবে আমি যদি করতে যাই। তো এই যে ব্যাপারগুলো, তারা টাকা নিয়ে কি, তারাও তো টাকা নিয়েছে, তারা টাকা নিয়ে কী করছে? তাদের যেমন অ্যাক্টিভিটি প্রচুর, তাদের টাকা ডোনেশনও প্রচুর, হুম। তো সেটা নিয়ে প্রশ্ন অফকোর্স, করে না কেন? অফকোর্স। আমার মনে হয়, এই প্রশ্ন এই জন্যই করে যখন আমরা ঠিকমতো ডেলিভার করি না। যেমন একটা হ্যাঁ, এক্সাম্পল, সেটাও ঠিক। আমি তো কারুর টাকায়, আমরা ধরো, আমরা যে একটা নর্মাল ছেলেপুলে আমরা আছি, আমরা কেউ কারুর টাকায় কিছু খাই না, বাট হুম, আমি যদি বাড়িতে বসে থাকি, দিনের পর দিন দেখছে ছেলেটা বাড়িতে রয়েছে, কিছু করে না, শুয়ে থাকে, তখন দেখবে অটোমেটিক গুজব রটে যায়, এই ছেলেটা কী করে, কী করে ও, যদিও কেউ হুম, আমায় পেমেন্ট করছে না, বা আমার বাবার টাকায় আমি খাচ্ছি বাবার হোটেলে, বাট হুম, স্টিল কথা উঠে যায় যে কী করে ছেলেটা, ও কি মানে হুম, করছেটা কি। এই কারণ এমনিই সবাই নিন্দা করার জন্য রেডি, বাট স্টিল আমি কিন্তু আমি সম্মুখীন হব, কিন্তু ব্যাপারটাও ঠিক যে আমি ডেলিভার করছি না। এখন আমি যাকে ধরো সার্ভিস দিচ্ছি, সে আরও সহানুভূতি পরায়ণ হবে, যে সে আমাকে নিন্দা করবে না, তার মানে আমাদের সার্ভিসিংয়ে কোথাও অ্যাকচুয়ালি ল্যাকিং আছে। যেখানে ঠাকুর এত বড় স্বপ্ন, এত বড় মিশন ছিল বা আছে, সেটার আমরা এমন নিদর্শন তৈরি করেছি যার না জন্য, এমনও হয়তো সৌভিক যে কোশ্চেন করা হয়তো দেয়ার আর সাম রিজনস, আর সেই রিজন তো হয়তো আছে, রিজনটা রিজন তো রিজন রয়েছে, অযথা রিজন তো প্রশ্নটা অবশ্যই করছে কেন। রিজন তো অবশ্যই আছে। এবং আজকাল প্রশ্নটা আরো হুম। বেশি, হ্যাঁ, তো নিশ্চয়ই রিজন আছে, বাট আমার কাছে কোনো রিপ্লাই নেই অ্যাকচুয়ালি, কেন এটা আমি নেই? রিপ্লাই দিতে আমাদের পারি না, কাছে, মানে আমাদের কাছে তো শুধু রিপ্লাইজ অ্যান্ড রিপ্লাইজ আছে, কে প্রশ্ন করছে তার উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু ক্লাসে আছি, ওই জন্য আমি ক্লাসের মতো অ্যান্সার দিচ্ছি। এটা যদি আমাদের হ্যাঁ, পার্সোনাল ফোন হতো, পার্সোনাল ফোনের মতো আনসার হতো। কারণ দেখো, হ্যাঁ, আমি চাই না ব্যাপারটা, আমি এতদিন ধরো বলছি যে সত্যি যারা টপ পজিশনে থাকি তাদের নিশ্চয়ই দায়িত্বের কোথায় সমস্যা আছে, সেটা তুমিও আমার থেকে ভালো জানো। এখানে যারা রয়েছে তারা সবাই ভিতরে ভিতরে জানে যে রাজা তোর কাপড় কোথায়, ওরকম একটা ব্যাপার আছে। বাট এইবার আমি লোককেও বলবো, লোকের এত সমস্যা কিসের? যখন মিনিস্টাররা টাকা চুরি করে, ওটা নিয়ে বলুক না গিয়ে। এক্স্যাক্টলি। আমার মধ্যে রাগও হয় রাগ সত্যি কথা রাগ হবে, বলতে। রাগ হবে, এবার একটু নিজেদের উপর আমাদেরও রাগ হওয়া উচিত। আমরা জানি আমরা কিছু করছি না, ঠাকুরের লিটারেচার পড়ছে, তুমি যাও না দেওঘরে গিয়ে, তো পিতুঞ্জেশুর বাড়িতে গিয়ে কতগুলো বই উদ্ধার করে আনো না,
যারা ঠাকুরকে নিয়ে অ্যাকচুয়াল কাজ করছে, একটু খুঁজলেই দেখা যাবে কারা ঠাকুরকে নিয়ে অ্যাকচুয়াল কাজ করছে, দিন রাত খেটে কাজ করছে, তাদেরকে কজন আসছে সার্ভিস দিতে। সবার কথা ছাড়ি, আমাদের কথাই যদি বলি, আমরা যে বাচ্চা ছেলেরা যতটুকু করছি, কজন হেল্প করে জানো? প্রচুর লোকের শুভাকাঙ্ক্ষী হয়ে একদম বসে আছি, ভালো ভালো কথা বলে, বিশাল প্রশংসা করে, পাবলিকলি বলতে পারবে না। কেন এরম ভয় কিসের? কারণ পাবলিকলি বললে মার খেয়ে মরে যাবে, কিসের ভয়? তার মানে দেখো, তাহলে আমরাই তো চাই না, আর ভালো, এটাই ভালো। এই ক্রাইসিসেই দেখছি যা ভালো হওয়ার হচ্ছে। তা এরকম যতদিন সিনারিও থাকবে ততদিন এটা হবে। যীশুখ্রিস্ট চলে যাওয়ার 300 বছরের মধ্যে খ্রিশ্চানিটি প্রচার হয়নি। 300 বছর। চৈতন্যদেবের চলে যাওয়ার পর এমন মার খেয়েছে সব যারা ইয়েরা ছিল, চৈতন্যদেবই মার খেয়েছে, অন্যদের কথা তো ছেড়েই দিলাম। তাহলে পুরুষোত্তম, এটা ঠাকুরের বাণী আছে আলোচনা প্রসঙ্গের 17 খণ্ডে, আমার মনে হয় পড়া উচিত আমার আজকে। এটা 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 সবার দরকার। এই ঠাকুরকে আমরা এইভাবে দেখিনি। আমরা ঠাকুরের একটা ইমেজ, যে মোদির যেরকম ইমেজ আমরা জানি, কেউ জানি না মোদি অ্যাকচুয়ালি কীরকম, বা মমতা কেমন, বা কে কেমন অ্যাকচুয়াল মানুষটাকে কেউ জানে না। কিন্তু আমরা সবার মিডিয়া ক্রিয়েটেড ইমেজটাকে নিয়ে আমরা একটা খুব টাইম স্পেন্ড করি। একদমই তেমনই ঠাকুরের বেলাও এক্স্যাক্টলি সেম। আমরা ঠাকুরকে সঙ্গও করিনি, তা বাদে আমরা সব নিয়ে দেখেছি। তাই ঠাকুরের বাণী আমি পড়ে শোনাচ্ছি। দেখছি পাইও বাবা 164 MB। দেখছি এক সেকেন্ড ডাউনলোড হচ্ছে। তো ওই যাই হোক, ওই বাণীটার মধ্যে ছিল এরকম যে আমি ঠাকুর ডাইরেক্ট বলছেন, আমি শান্তি দিতে আনি নাই। তুই কি ভাবছি আমি শান্তি দিতে এনেছি? আমি শান্তি দিতে আনি নাই, আমি এনেছি তরবারি। আমি এসেছি পিতাকে পুত্রের, এরকম ডাইরেক্ট বলছে, আমি এসেছি পিতাকে পুত্রের বিরুদ্ধে লাগাতে, স্ত্রীকে শাশুড়ির বিরুদ্ধে, এরমভাবে কথা বলেছেন। কেন বলেছেন? তার মানে কি তিনি মারপিট চান? না, ওটা বলছে বিকজ এই পিতাদেরই অবস্থা এমন হয়ে গেছে, বা বাড়ির অবস্থা এমন হয়ে গেছে যে নেক্সট জেনারেশন ভালো কিছু করবে যখন, অ্যাকসেপ্ট করবে না। এই যে পেয়ে গেলাম বাণীটা, আলোচনা প্রসঙ্গ 17 খণ্ডে ঠাকুর বলছেন। দেখো, আমরা শস্য নিয়ে, এখন ঠাকুরের দেওয়া শস্য কোনো ভ্যালু নেই যদি ওটা চাষ না হয়। শস্য ইজ ফাইন, বাট শস্যর কোনো ভ্যালু নেই যদি শস্যর চাষ না হয়। শস্যর চাষ যারা করবে তাদেরই বলা হয় ঋত্বিক, বা তাদেরই বলা হয় শ্রমণ, বলা হতো তাদের শ্রমণ। এই শ্রমণরা যজক হতে পারে, ঋত্বিক হতে পারে, অধ্যুষ, যে হোয়াট এভার দ্যাটস ইটস। আমি তো মনে করি এসপিআর লেখে, এসপিআর মানে সুইপার, ঝাড় দেওয়া কাজ তাদের, বাড়ি বাড়ি গিয়ে মানুষের বাড়ি। দেখো বাণীটা পড়ছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, হঠাৎ যীশুখ্রিস্ট নিয়ে কথা হতে হতে ঠাকুরের ভিতরে একটা যীশুখ্রিস্ট জেগে, ঠাকুরই সেই সময়ের যীশুখ্রিস্ট ওরমভাবে জেগে উঠেছেন ঠাকুর। এরপর যীশুখ্রিস্ট বাইবেলের শিষ্যদের যে অনুশাসন বাক্য দিয়েছিলেন, তিনি নিম্নের ভিতর থেকে, তার ভিতর থেকে কথাটা বেরোচ্ছে ঠাকুরের। ঠাকুর বলছেন, শস্য অপর্যাপ্ত কিন্তু শ্রমিক অত্যল্প। ঠাকুরের শ্রমিক অত্যল্প? কত তো লক্ষ লক্ষ মানুষ দীক্ষিত, তাহলে কেন অত্যল্প বলছে? ভাবার দরকার। পাণ্ডব সবসময় কম থাকে। শস্য অপর্যাপ্ত কিন্তু শ্রমিক অত্যল্প। শস্যের কর্তা যিনি, তার কাছে প্রার্থনা করো শ্রমিক দিককে পাঠাতে শস্য সংগ্রহে। যাও মানুষের কাছে বলো, স্বর্গ রাজত্ব নিকটে, পীড়িত যারা নিরাময় করো তাদের। যাও মানুষের মৃত যারা তাদিগকে উঠাও, মানে মরাকে তুলতে বলছে। কুষ্ঠী যারা তাদিগকে পরিশ্রুত করো, অভিভূত যারা তাদিগকে মুক্ত করো। দাও না পেয়ে, তুমি যেমন পাচ্ছ না দিয়েই। কোমরবদ্ধ থলিতে কিছু পয়সা করি নিও না, রাস্তায় পুটুলিও নিও না, দুটো জামাও নিও না, জুতোও নিও না, লাঠিও নিও না। যে করে করাই তাদের খোরাক যোগায়। পল্লীতেই যাও আর শহরেই যাও, যোগ্য অধিবাসীকে খুঁজে বের করো, আর তার সাথেই থাকো যতক্ষণ সেখানে থাকো। যদি কেউ তোমাদের গ্রহণ না করে কিংবা কথায় কান না দেয়, সে বাড়িতে থেকো না। তোমাদের পায়ের ধুলি ঝেড়েই চলে এসো সেখান থেকে। তোমাদিগকে মেষের মতো পাঠাচ্ছি নেকড়ে বাগের ভিতর, তাই সরীসৃপের মতো তড়িৎ প্রজ্ঞ হও, ঘুঘুর মতো ছলনা শূন্য হও। সেই মানুষের থেকে সাবধান থেকো, শাসক এবং রাজার সামনে যারা আমার জন্য তোমাদিগকে বেত মারবে, তাদের কাছে, এবং ভদ্র যারা তাদের কাছে তোমাদের এই হবে পরিচয়। বিচারে উপস্থাপিত হলে বিভ্রান্ত হয়েও না। কি বলতে হবে, কেমন করে বলতে হবে, তোমার কথা আপনিই বেরিয়ে আসবে।
যথোচিত যেমন প্রয়োজন সেই মুহূর্তে, কারণ তুমি কথক নও, এটা তোমাদের অন্তরস্থ পরম পিতারই প্রেরণা, যা তোমাদের ভিতর থেকে কথায় উপচে উঠবে। ভাই ভাইকে বিশ্বাসঘাতকতায় মৃত্যুর দিকে নিয়ে যাবে, পিতা তার সন্তানের প্রতি বিশ্বাসঘাতক হবে, সন্ততি পিতামাতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে, তাদের মৃত্যুতে অবসান করবে, তোমরা সমস্ত মানুষের দ্বারা ঘৃণিত হবে। ঠাকুর নিজের লোকদের বলছে, যাজকদের বলছে, আমার বা আমার নামের জন্য। কিন্তু সেই বাঁচবে যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে অটলভাবে। যখন একটা শহরে নির্যাতিত হবে তখন অন্য নগরে পালিয়ে যেও। আমি ঠিক ঠিক বলছি, তথাগতের আবির্ভাবের পূর্বে ইসরায়েলের শহরগুলিও পরিক্রমা করতে পারবে না। ছাত্র কখনো শিক্ষকের উপরে হয় না। ভক্ত, আমরা তো মিলিয়ে ফেলি ভক্ত আর ভগবান, এক করে ফেলি। দেখো, ছাত্র কখনো ভগবানের শিক্ষকের উপরে হয় না, সেবক তার প্রভুর উপরে হয় না। ছাত্রের পক্ষে তাই যথেষ্ট যদি সে তার শিক্ষকের মতো চলতে পারে, সেবকের পক্ষে তার প্রভুর মতো চলাই যথেষ্ট। মন্দমতিরা যদি গৃহকর্তাকেই মন্দ বলে থাকে, সেবককে তো আরও কত কি বলতে পারে। কিন্তু তাদের ভয় করো না, কারণ কি, অবগুণ্ঠিত এমন কিছুই নেই যা প্রকাশিত হবে না, লুক্কায়িত এমন কিছু থাকবে না যা জানা যাবে না। যা অন্ধকারে আমি তোমাদিগকে বলেছি তা মুক্ত স্থানে বলো, ফিস করে যা বলেছি তা চিৎকার করে বলো বাড়ির ছাদে গিয়ে। যারা শরীরকে নিহত করে কিন্তু আত্মাকে নিহত করে না, তাদের ভয় নেই, বরং তাদিগকে ভয় করো যারা আত্মা এবং শরীর উভয়কে নিহত করতে পারে। একটি মুদ্রায় কি দুটি চড়ুই পাখি পাওয়া যায় না? তার একটাও মাটিতে পড়বে না, হেডটেল একটাও মাটিতে পড়বে না যদি পরম পিতার ইচ্ছা না হয়। তোমার মাথার চুল পর্যন্ত গোনা, তাই বলি ভয় করো না। চড়াইদের থেকে তোমাদের দাম অনেক বেশি, যাদের শুধু যারা বড় সড়ো সেজে গুজে রয়ে থাকবে ওদের থেকে তোমাদের দাম অনেক বেশি। যারাই আমাকে স্বীকার করবে মানুষের সামনে, আমি তাদিগকে স্বীকার করব আমার স্বর্গীয় পিতার সম্মুখে। আর যারা অস্বীকার করবে মানুষের সামনে, আমি তাদিগকে অস্বীকার করব পিতার সামনে। ভেবো না আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, শান্তি আনি নাই, এনেছি তরবারি। আমি এসেছি পিতাকে পুত্রের বিরুদ্ধে লাগাতে, মেয়েকে মার বিরুদ্ধে লাগাতে, পুত্রবধূকে শাশুড়ির বিরুদ্ধে লাগাতে। হ্যাঁ, তাই বলি, নিজের পরিবারস্থ যা কিছু শত্রু হয়ে দাঁড়াবে। পিতামাতাকে যে আমার চাইতে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়, ছেলে মেয়েকে যারা আমার চাইতে বেশি ভালোবাসে তারাও আমার উপযুক্ত নয়, যারা দুঃখ কষ্ট সহ্য করে আমার অনুসরণ করে না তারাও আমার উপযুক্ত নয়। যে জীবনের জন্য ব্যস্ত থাকে সে তা হারায়, আর যে আমার জন্য জীবন উৎসর্গ করে সে তা পায়, সে তা পায়। যারা তোমাদিগকে গ্রহণ করে তারা আমাকেও গ্রহণ করে, যারা আমাকে গ্রহণ করে তারা তাকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। যারা প্রেরিতকে তথাগত বলে গ্রহণ করে তারা তথাগতেরই পুরস্কার পায়। তথাগতকে যে ভালো মানুষ বলে ভাবে সে ভালো মানুষেরই পুরস্কার পাবে। এই নগণ্যদের, এই গুটি কয়েক নগণ্যদের এক বাটি ঠান্ডা জলও যে দেয় শিষ্য বলে, সে তার পুরস্কার হারাবে না। এটা ঠাকুর বলছে। বাপ রে বাপ, দাদা এই লেখাটা একটু পাঠাবে? আলোচনা প্রসঙ্গ অসাধারণ। 17 খণ্ডে, খুঁজে নে না, পিডিএফ পেয়ে যাবি, দেখ খুঁজে নে। উফ, এটা ঠাকুর বলছে, আমি বলছি না। এ কি ইষ্টভৃতি, কি ইষ্টভৃতি! হ্যাঁ, চরিত্র বলে দেবে ইষ্টভৃতি, কিছু লাঠি কিচ্ছু দরকার নেই। ট্রেনের সামনে এরকম মানুষ ট্রেনের সামনে দাঁড়ালে না, ট্রেন রেল চ্যুত হয়ে সাইডে পড়ে যাবে, তাও তাদের ক্রস করতে পারবে না যদি সে ঠাকুরের কাজ করতে বেরোয়। তো অত সোজা না, রাইট রাইট অত সোজা না। আচ্ছা শফিক দা, একটা ছোট প্রশ্ন এটা নিয়ে, আগে যে ধরো এখানে ঠাকুর যে কথাগুলো বলছেন যে আমার কথা চিৎকার করে বলো, এটা মানে খালি আচরণ, মানে মুখ দিয়ে নাকি আচরণ দিয়ে করতে করতে মুখ দিয়ে করে? ঠাকুর বলেছেন আমি যেটা ফিস করে বলেছি সেটা চিৎকার করে বলো। ঠাকুর কি ফিস করে মানে প্রাইভেটলি? ঠাকুর কি প্রাইভেটলি শুধু মুখে বলেছেন? ঠাকুরের লাইফটাই তো না। রয়েছে যেটা আমরা জানি না, মানে সবার সামনে করছেন, লাইফটা তো চলছে কিন্তু দুনিয়া দেখেনি। ওটাই তো ফিস, ওটাই তো ফিস। রামকৃষ্ণদেব যা করেছেন তিনি কি ঢেকেছেন? লোকে দেখতে পায়নি, সেটাই তো ফিস। বিবেকানন্দ টেনে নিয়ে গেছেন দুনিয়ায়, চিৎকার করে ওটাকেই বলে। ঠাকুরকে ইউজিন এক্সম্যান বলেছিলেন আমেরিকা, তখন কেনেডি, জন এফ কেনেডি প্রেসিডেন্ট আমেরিকার, বলছেন চলেন, স্টেটসে ভেঙে যাচ্ছে, আমাদের ইউনাইটেড বলে কিছু নেই, সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আপনার মতো মানুষকে এখন দরকার আমেরিকাকে মুক্তি করার জন্য। রাধাকৃষ্ণন আমার বন্ধু, আজকে বললে কালকে হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে আমি আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব,
আমি একবার হ্যাঁ বলুন বা ইশারায় মাথা দোলান, আমি এক্ষুনি নিয়ে যাব। ইউজিন এক্সম্যান, হার্পার অ্যান্ড ব্রাদার্সের ভাইস প্রেসিডেন্ট। ঠাকুর বলছেন, আপনি আমাকে আপনার মাথায় বহন করে নিয়ে যান, আমি আপনার মধ্যে দিয়ে দেশ দেশান্তর ঘুরব, আমি তটিনী হইয়া যাইব বহিয়া, নব নব দেশে বার্তা লহিয়া, নবীনের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান। তাহলে কোনোভাবে ঠাকুরকে টলানো যায়নি এই জায়গার থেকে। তখন কারণ ওটা শর্টকাট, কৃষ্ণ লড়বে না, তোমাকেই লড়তে হবে, হি ইজ দ্য নেচার। দুর্যোধনও যদি ওটা করতো যেটা ধর্ম অনুসরণ করে, বিধি অনুসরণ করে, দুর্যোধনের জন্য সেম করতো কৃষ্ণ, ইনফ্যাক্ট করেছে। আর যখন ঠাকুরকে বললো, তাহলে ঠাকুরের মুখে শুনতে চায়, ঠাকুর বলে দিক একবার, সব কনফিউশন আজকেই মিটিয়ে দিক, বলে দিক আই অ্যাম গড অ্যান্ড এভরিথিং, ব্যাস অন্ধের মতো ফলো করবো। ঠাকুর বলছেন, ঠাকুর সব হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে, সব হয়ে গেছে, ঠাকুর তাহলে প্রফেটস কোথায় পাওয়া যায়? 7 দিন কোয়েশ্চেন আনসার করার পর লাস্ট দিন বলছেন ইউজিন এক্সম্যান, ঠাকুর তাহলে প্রফেটস কোথায় পাওয়া যায়? ঠাকুর এতদিন ধরে ট্রান্সলেটার বসিয়ে কথা বলেছে, হঠাৎ ঠাকুর দেখছে সব ইংলিশে কথা বলা স্টার্ট করে দিয়েছে, বলছে প্রফেটস আর নট অ্যাভেলেবল ইন বিজনেস শপস, সিক ফাইন্ড হিম আউট। বলছে এরকম ব্যবসা করে, এরকম ব্যবসার দোকানে প্রফিট পাওয়া যায় না, অত সোজা, খুঁজে বার করো যাও, আমিও কি প্রফিট বা এও কি প্রফিট, এটাও তোমাকে বুঝতে হবে। শুধু তোমার বাণী নয় গো ওগো বন্ধু ও প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, আছে না রবীন্দ্রনাথের এইটা, অত সোজা না। কী লিখেছিল রবীন্দ্রনাথ, যে ওই যে কি ক্ষমা না কি প্রশ্ন ভগবান, প্রশ্ন কবিতা, দেখি তো, কবিতা রবীন্দ্রনাথ। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে। হ্যাঁ, তারপরে তারা বলে গেল ক্ষমা হ্যাঁ। করো সবে, আছে না এটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বাণী কাঁদে, ঠাকুরের বাণী কাঁদছে না আজকে, ঠাকুরেরই বাণী তো আমরা গড়বড় করেছি। কি লিখেছে রবীন্দ্রনাথ, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো? কি বলবো বলো? আমরা বলি রবীন্দ্রনাথ তো দীক্ষিত না, এই ফালতু কথা। ঠাকুরের দীক্ষিতর ব্যাপার আছে কোনো? সবার জন্য এসেছে। কুকুর মরে গেছে বলে আইএস এর সাথে কথা বলছে না 2 দিন ধরে ঠাকুর, ওর কাছে দীক্ষিত কি গো? একজন লোক এসে বলেছিল, মুসলমান বলেছিল, ঠাকুরের একজন বলছে কি, ঠাকুরের গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন, এরকম বলেছিল। ও বলেছিল ঠাকুরের গেট যেখানে দুনিয়া শেষ, সেখান থেকে ঠাকুরের গেট শুরু। মুসলমান লোক, মুকুন্দ দাসকে চেনে সবাই, গান গায়, ও ঠাকুরকে দেখে তখন লিখেছিল এই গানটা, এরকমই দিনই ফকির, যে গুরুর নাম নিয়ে ভাসানো তরি, যেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারাও ডুবে যাবে, এটা বহুদিন পরে আবার মরা গাঙে নামলো জোয়ার। এই মানে এই মিশনটাও যদি ফেল করে, মানে এই আবার এসেছে ভগবান, এবার এটাকেও যদি আমরা বিষাই, তাহলে সব ডুবে যাবে, এটা বলেছে। হ্যাঁ, তো হি উইল পারসিস্ট, ওনার অদ্ভুত জিনিস। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে, এবার আমরা করি। হরপ্রসাদ এসছে, হরপ্রসাদ দিদির সাথে কথা হয় না, আমাকে কালকে কথা বলাস। হ্যাঁ, ঠিক আছে। আজকে তাহলে দাদা আমার একটা কথা ছিল বল। বলছি যে পরের দিন ক্লাসটা কি আমাদের তাহলে ওই ক্লাসরুমেই হবে না এখানে হবে? এরমই হবে, বাট গুগল ক্লাসরুম বলে একটা কিছু হয়, ওটা আমি শিখে নেবো, ওটার মধ্যে নোটস, হোমওয়ার্ক, এটা কি দাদা, ক্লাসরুমটা কি? আমি বলে দেবো। ক্লাসরুমটা হচ্ছে অন্য অ্যাপ্লিকেশন, ওটার মধ্যে অল ইন অল সব করা যাবে। বলে দেবো, গুগলেরই এরকম, গুগল মিটেই হবে, কিন্তু একটু ওই নোটস ফোর্টস হ্যান ত্যান এসব হবে, যেগুলো করে আর কি। এই কুর্তি আছে, পড়াশোনা করে অনেক, ও এসব জানে, করে দেবে এগুলো, ঠিক আছে? না সেই যখন ক্লাস 10-এ পড়তাম তখন একবার ইউজ করেছিলাম। ঠিক আছে আর একবার, হ্যাঁ ঠিক আছে দাদা, গুড নাইট, জয় গুরু। গুড নাইট। হ্যাঁ, জয় গুরু।
আমি জয় গুরু। হ্যাঁ টোনি দিয়ে আমরা এটা ই করি তারপরে আমি হোয়াটসঅ্যাপে যে বললে কল করে নেবো वन्दे पुरुषोत्तमं वन्दे आर्यपितॄन् वन्दे मातृवर्गान् वन्देऽहं कृष्टिदैवतान् परमप्रेममय श्री ठाकुरनुकूलचंद्र जी की जय वन्दे पुरुषोत्तम জয় গুরু ভালো থাকবে সবাই আনন্দে জয় গুরু জয় গুরু।